আন্তরিক অভিনন্দন। যে এখন একটা জিনিস এখানে আজকে একটু তোলার দরকার, যে আমরা বলি যে আমরা মুক্ত চিন্তার চর্চা করি। আমি আজও পর্যন্ত এই ৫ বছর ধরে অনলাইনে ঘোরাফেরা করি। তো আমি অনেক জায়গায় প্রশ্ন করেছি যে আসলে মুক্ত চিন্তা কাকে বলে, বা মুক্ত চিন্তার চর্চাটা বলতে আমরা কি বুঝি। এই বিষয়টা আমি কিন্তু এখনো ভাই এই সংজ্ঞাটা বুঝতে পারি না। হয়তো এরকম আমি আমার বিরুদ্ধেই অভিযোগটি তুলবো এইভাবে, যে এরকম একটা ধারণা আমরা সবসময় বলি বা আমি নিজেও পোষণ করি, যে আমার মধ্যে যদি একটা উত্তর থাকে, অর্থাৎ আমি যদি একটা উত্তর ধারণা করে রাখি যে এই প্রশ্নের এটাই উত্তর হবে, তাহলে যে যত ভাবেই সেই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করুক না কেন, আমার উত্তরের সাথে যতক্ষণ না মিলবে ততক্ষণ আমি মনে করব যে আসলে উত্তরটি হলো না, মানে আমি সন্তুষ্ট হলাম না, মানে উত্তরটি হলো না। এটা একটা জেনারেল ট্রেন্ড, এটা আমার আমার অভিজ্ঞতা থেকে আমি বলি যে এরকম আমরা ধরে নিয়ে প্রশ্নটা করি। এখন আমাকে সেই কাতারেও ফেলতে পারেন, যে আমি নিজেও তো আমাকে আমাকে সেই কাতারে ফেলতে পারি, দিয়ে আপনাদের কাছে বিচার করতে চাই, আপনাদের মাধ্যমে জানতে চাই যে আসলে মুক্ত চিন্তার চর্চা বলতে কি বোঝায়। তার আগে আমি আরেকটু কথা বলি। যখন আমাদের এই ভারত উপমহাদেশে ৩০-এর দশকে মুক্ত বুদ্ধির চর্চা নামে একটা কেন্দ্র ছিল, আবুল হুসেন নামে একজন বিশিষ্ট দার্শনিক, উনি সম্ভবত এই মুক্ত বুদ্ধির চর্চার এক ধরনের উল্লেখযোগ্য উনি ব্যক্তি ছিলেন। তো এটা পরবর্তী পর্যায়ে যখন আরো পরিশীলিত হলো, যখন অনেকেই তার মধ্যে যুক্ত হলেন, তাদের মনে একটা খটকা লাগলো যে আসলে মুক্ত বুদ্ধির চর্চা এই কথাটি ভুল। কারণ বুদ্ধি কখনো মুক্ত বা অমুক্ত হয় না, চিন্তা মুক্ত হয়। চিন্তা, বুদ্ধি তো বুদ্ধি, কিন্তু চিন্তার যে মুক্তি, সেজন্য তারপরে দ্বিতীয় ধাপে যে জিনিসটা সংশোধিত আকারে আসলো সেটা হলো মুক্ত চিন্তার চর্চা। এখন আমরা সেটাকে মুক্ত বুদ্ধির চর্চা আর বলি না, আমরা এখন মুক্ত চিন্তার চর্চা বলি। এখন মুক্ত চিন্তা বলতে কি বোঝাই, ধরুন আমি একটা উদাহরণ দিয়ে বলি। কিছু মনে করবেন নাকি, আমি আর একটু বলার সুযোগ পাবো এ ভাই, রিসার্চ ভাই? হ্যাঁ, তার আগে আমি ১০ সেকেন্ড একটু আমাদের সত্য সংগ্রাম ভাই। মুক্ত চিন্তার চর্চা আমি একটা উদাহরণ দিয়ে বলি। যেমন ধরুন ১৪২ সালে যখন টলেমি বিশ্ব ছবিটা আঁকলেন, বললেন পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র, আর সমস্ত কিছু মহাবিশ্বের যা কিছু আছে সবই পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে। এখন মনে করেন আমরা সেই সময়ের মানুষ, একদম আমাদের জন্ম এরকম সময়, অর্থাৎ ১৪২ সালে খ্রিস্টাব্দে আমার আপনার বয়স তখন ৪০-৪৫ বা এরকম ধরনের, আমরা ম্যাচিউর্ড এনাফ বলা যায়। তাহলে আমরা ওই সময়কার বিজ্ঞানের ধারণা, টলেমি কিন্তু খুব বিখ্যাত একজন বিজ্ঞানী ছিলেন, তো সেই সময়কার বিজ্ঞানীর ধারণার সাথে আমরা সহমত পোষণ করলাম এবং দেখলাম যে তার যুক্তি, যে মহাবিশ্বের ছবি তৈরির ক্ষেত্রে উনি যে যুক্তি দেখিয়েছেন এবং উনি যে মডেল তৈরি করেছেন, সেই মডেলটা অনেক সমস্যার সমাধান দিতে পারে। যদিও সকল সমস্যার সমাধান দিতে পারে না, কিন্তু মোটামুটি সমস্যার সমাধান দিতে পারে। আমরা সবাই মেনে নিলাম যে হ্যাঁ ঠিক আছে, আমরা টলেমির অনুসারী বা টলেমির বক্তব্যটাকে আমরা সঠিক বলে মেনে নিলাম। এইবার আপনি একটু সামনে আসেন, ধরেন ১৫৪৩ সালে কোপার্নিকাস যখন বললেন যে না, এই ক্ষেত্রটা উনি উল্টে দিলেন, যে না সূর্য, যদিও উনি সূর্য মহাবিশ্বের কেন্দ্র বলেছিলেন কিনা আমি জানি না, তবে সৌরকেন্দ্রিক মডেল উনি দাঁড় করালেন। এখন আমরা তার বক্তব্য এবং তার যে মডেল, এটা পর্যবেক্ষণ করে দেখলাম যে টলেমির মডেলটা এই মহাজাগতিক বস্তুর যে গমনাগমন সেটার যে ব্যাখ্যা দিতে পারে, তার থেকে টলেমির থেকে কোপার্নিকাসের ব্যাখ্যাটা অধিকতর গ্রহণযোগ্য, আমরা গ্রহণ করে ফেললাম। কিন্তু আমাদের কিছু বন্ধু মনে করেন, আমাদের বয়স মনে করেন ১০০০ বছর, আমরা সেই টলেমির যুগে টলেমিকে মেনে নিয়েছিলাম, আবার এই কোপার্নিকাসের যুগে এসে আমরা কোপার্নিকাসকে মানলাম, টলেমিকে বাতিল করে দিলাম। এখন প্রশ্নটা দাঁড়িয়েছে এইটা, এই প্রসঙ্গে কথাটা বলছি এই কারণে যে মনে করেন আজকে ২০২৫ সালে এসে কেউ টলেমিকে সঠিক বলে মনে করে, যেমন আমাদের মাঝে বিশিষ্ট একজন ব্যক্তি আছেন, উনি বিতর্ক করে বেড়ান, ওনার নাম খাদেম শেখ, বা এরকম বহু মানুষ আছে যারা পৃথিবীটাকে মনে করে মহাবিশ্বের কেন্দ্র। আবার এমন অনেক লোক আছে পৃথিবীটাকে সমতল মনে করে। কবির গাজীপুরের নাম শুনেছেন, আমাদের বাংলা ভাষাভাষী, সে মনে করে পৃথিবীটা সমতল। এখন এই যে পৃথিবী সম্পর্কে, মহাবিশ্ব সম্পর্কে বর্তমানে
যে যে ধারণায় আমরা পৌঁছেছি যে একটা গ্যালাক্সি মিল্কি, এর আগে তো ধারণাই ছিল না। মনে করা হতো 1923 সালের আগ পর্যন্ত বিজ্ঞানীরাই মনে করতেন এই মহাবিশ্বটা একটা গ্যালাক্সি মাত্র, আমরা সেই গ্যালাক্সির অভ্যন্তরে বাস করি। অপর যে গ্যালাক্সি গুলো আছে সেটা জানা গেছে, আবিষ্কার করা গেছে 23 সালের শেষে বা 24 সালের শুরুতে, যেটা এডুইন হাবিল আবিষ্কার করেছেন। তাহলে এডুইন হাবিল আবিষ্কারের করার পূর্বে আমরা জানতাম যে এই মহাবিশ্ব মানে আমাদের এই গ্যালাক্সি। তো তখন আমরা যদি থাকতাম, আমাদের সময় তখন যদি 40 বছর বয়স হতো, আমরাও বুঝতাম যে না, এই মহাবিশ্ব মানে হলো একটা দ্বীপ বিশ্ব, এটা হলো আমাদের এই গ্যালাক্সিটাই আমাদের মহাবিশ্ব। তারপরে 24 সালে আবিষ্কারের পরে আমরা জানলাম যে না, এই আমাদের এই গ্যালাক্সিটাই একমাত্র গ্যালাক্সি না, এরকম অসংখ্য গ্যালাক্সি একের পর এক আবিষ্কৃত হতে থাকলো। এখন যে বিশ্ব ছবিটা যেভাবে আমাদের সামনে হাজির হয়েছে, বিগ ব্যাং থেকে শুরু করে তারপরে যে বিভিন্ন রকম পর্যায়ে আমাদের অনেক কিছু তথ্য প্রমাণ আমাদের চোখের সামনে হাজির। এখন এই যে ধারাবাহিকতা, আমরা যদি এটাকে মেনে নিই, বর্তমান যুগের যে বিজ্ঞানের আবিষ্কার উদ্ভাবন, এটাকে যদি মেনে নিই, তাহলে আমরা আমাদের কি মুক্ত চিন্তক বলা যাবে কিনা? আবার আমি যদি সেই টলেমিকে বিশ্ববিজ্ঞানী, বিশ্ব মডেলের ব্যাপারে যাকে ধারণ করি এবং আমি টলেমিবাদী হই, অথবা আমি যদি কোপার্নিকাস পন্থী হই, তাহলে এই তিনজনের তিনটা পন্থা এবং বর্তমানের যে তিনটা যে লেভেল, এখানে আপনি কাকে মুক্ত চিন্তক বলবেন? তিনটা লেভেল। একজন টলেমিবাদী আজকে 2025 সালে এসে একজন টলেমির মতো বলছে যে এই পৃথিবীটা মহাবিশ্বের কেন্দ্র। আর কোপার্নিকাস কিছু অংশে মডেল দিয়েছেন, সেই মডেলেরই ধারাবাহিকতায় আজকে পর্যন্ত যে জ্ঞান আমাদের অর্জিত হয়েছে, সেই অর্থে আমরা এখন এই বিশ্ব ছবিটাকে সঠিক বলে মনে করি। তাহলে এই যে দুটো লেভেল, তিনটা ধারা, দুটোই ধরেন আপনি, যে টলেমির লেভেল এবং এই তিনিও বিজ্ঞানী, আবার বর্তমান বিজ্ঞানের লেভেল, এই কোন ধারাটিকে সঠিক বলে, আপাতত সঠিক বলে মনে করে সামনে এগোনোটা এবং নিজের চিন্তা কাঠামোটা তৈরি করা, এটার আপনি কোনটাকে মুক্ত চিন্তক বলবেন? এই জায়গাটা আমার একটা প্রশ্ন আছে, কাইন্ডলি আপনারা একটু ক্লারিফাই করবেন। হ্যাঁ, একটু বেশ চমৎকার প্রশ্ন। হলো যে আপনি কোন সময়, আচ্ছা এক সেকেন্ড, আমাদের মাঝে একজন যুক্ত হচ্ছেন, ওনাকে একটু যুক্ত করে নেই। জি ভাই, হরিপদ দেবনাথ, আপনাকে যুক্ত করা হয়েছে। আপনি একটু আনমিউট করে কথা বলেন তো ভাই, প্লিজ। নমস্কার। জি, আপনাদেরকে, কেমন আছেন আপনারা সবাই? যুক্ত করার জন্য ধন্যবাদ। জি, আমরা ভালো আছি। আপনার উপরেও শান্তি বর্ষিত হোক, বা নমস্কার। নমস্কার অর্থ তো ওটাই, তাই না? শান্তি। নমস্কারের অর্থ হচ্ছে নতমস্তক হওয়া। তো আমাদের মধ্যে যেসব মানুষের মধ্যে আত্মারূপে বিরাজমান ঈশ্বর আছেন, আমরা যেটা মনে করি, তার কাছে আমরা নতমস্তক হলাম। ও না, তাহলে আমরা যারা নাস্তিক, আমাদের কাছে তো ঈশ্বর নাই, কিন্তু হ্যাঁ, আমিও নমস্কার বলতে আমার কোনো অসুবিধা নেই। আপনি আমাকে যে ভাষায় সম্ভাষণ করবেন ওটাতে করতে আমাদেরও কোনো সমস্যা নেই, ঠিক আছে? হরিপদ বাবু, নমস্কারের আরেকটা কিন্তু শব্দ আছে, শান্তি বর্ষিত হোক, এটাও কিন্তু আছে। না, শান্তি শব্দটা ভিন্ন, শান্তি শব্দটাই ভিন্ন। আসলে না, ওইটা ঠিক আছে, আমরা ওই ইয়াতে না যাই। মূলত ব্যাপারটা হচ্ছে সম্ভাষণ করা এবং একটা বন্ধুত্বপূর্ণ সম্ভাষণ, যে আপনি যেটাই বলেন। হ্যাঁ, তো সেটাই, সকলকে রেসপেক্ট করা। জি জি, এবং না ভাই শোনেন, আমাদের ভিতরে তো হরিপদ বাবু, আমাদের ভিতরে তো ওই ঈশ্বর সমতুল্য লোকটা নাই তো ভাই। ঈশ্বর সমতুল্য যেহেতু সনাতন ধর্ম। ভাই আমি ইয়ে করি, আচ্ছা আমরা একটা আলাপের মধ্যে আছি, তো ওইটাতে আমরা যাই, এই দিকটাতে পরে যাবো। হ্যাঁ, ঈশ্বর নাই, কিন্তু উনি তো মনে করেন যে প্রতিটা জীবিত প্রাণীর মধ্যে ঈশ্বর আছে, এরকম হয়তো ওনার দৃষ্টিভঙ্গি। সেই দৃষ্টিভঙ্গি থেকে উনি যখন নমস্কার দিচ্ছেন, এটা অবশ্যই উনি আমাদের জন্য একটা সৌহার্দ্যের একটা সিম্বল হিসেবে, স্বাক্ষর হিসেবে উনি এটা বলছেন। হ্যাঁ, তো আমি বিরোধে, আমাকে কেউ যখন আসসালামু আলাইকুম বলে, তখন আমি তাকে ওয়ালাইকুম আসসালাম বলি। নমস্কার বলতে তো অভ্যস্ত নাই, যেহেতু আমি যে কালচারাল পরিবেশে বড় হয়েছি, সেখানে আমরা নমস্কারটা বলার অভ্যাস ছিল। এই জন্য আর কি আরেকটু জিজ্ঞাসা করলাম, অন্য কিছু না। জি ভাই, আপনি এসছেন, অনেক ধন্যবাদ। আপনি থাকেন আমাদের সাথে, আমরা আলাপ করছি, মোটামুটি মুক্ত আলোচনাই হবে। তার মধ্যে ধর্ম নিয়েও হতে পারে, ধর্ম, ফিলোসফি, সংস্কৃতি, বিজ্ঞান, যেমন আমাদের রওশন ভাই বিজ্ঞান নিয়ে কথা বলেন। তো রওশন ভাই একটা প্রশ্ন করেছেন, আপনি একটু মিউট করে থাকেন হরিপদ ভাই, আপনি একটু মিউট করেন। হ্যাঁ, একটু পিছন থেকে শব্দ আসছিল। তো রওশন ভাই একটা প্রশ্ন রেখেছেন, আমরা ওটা নিয়ে একটু কথা বলি, তারপরে আসবো আপনার কাছেও। এখন রওশন ভাই, এটা হলো যে আপনি কোন সময়ে আছেন। হ্যাঁ, টলেমির সময়, টলেমি ছিল তার সময়কার একজন জ্ঞানী বা প্রথম সারির একজন
বুদ্ধিজীবী চিন্তাবিদ, কারণ সে অবজার্ভ করলো এই যে বিজ্ঞানের প্রথম ধাপ যেটা যে অবজারভেশন, একটা ঘটনাকে, একটা ন্যাচারাল ফেনোমেনা, একটা মানে প্রাকৃতিক ঘটনাকে সে পর্যবেক্ষণ করতেছে, পর্যবেক্ষণ করে দেন সে একটা তার মতো একটা হাইপোথিসিস দাঁড় করালো যে এটা বোধহয় পৃথিবীর চারিদিকে, কারণ আমরা দেখি সূর্য চাঁদ সবাই পৃথিবীর চারিদিকে ঘুরতেছে আপাত দৃষ্টিতে, সরল দৃষ্টিতে দেখলে পরে পূর্ব দিকে উঠতেছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, রাতের বেলায় আকাশের তারাগুলো ঘুরে ঘুরে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরতেছে। হ্যাঁ, এইসব কিছু এক্সেপশন ঘুরতে দেখি না এক জায়গাতে স্থির। তো তারপরেও তার অবজারভেশন অনুযায়ী সে একটা ব্যাখ্যা দাঁড় করালো সবগুলো বোধহয় পৃথিবীর চারিদিকেই ঘুরে। এই যে একটা জিওসেন্ট্রিক একটা মতবাদ উনি দিলেন। তো ওনার যুগের তুলনায় উনি একজন অত্যন্ত অগ্রসর মানুষ, এবং উনি অনেক ওই জ্যামিতি, গণিতের কিছু ফর্মুলা টর্মুলা, এগুলো তো অনেক কিছু কাজ আছে তার। তো সেইটা এখন এটার চেয়ে, এখন আপনি বলছেন মুক্ত বুদ্ধি বা মুক্ত মনস্ক চিন্তা, আমি এখান থেকে একটু একটা শব্দটা বলে নেই আগে। আসলে জ্ঞান বা চিন্তার মুক্ত চর্চা ব্যাপারটা এরকম যে আপনি আপনার জ্ঞান কিংবা আপনার চিন্তাকে আপনি মুক্তভাবে চর্চা করতে পারেন, এইটাই কিন্তু হওয়া উচিত। এই একটা আইডিয়াল সিচুয়েশন যেখানে আপনি মুক্তভাবে আপনার চিন্তাটাকে চর্চা করতে পারবেন। ব্যাপারটা এরকম, যদি আমরা বলি যে মুক্ত বুদ্ধির চর্চা করি বা ইয়েটা, কিন্তু ওইটা আর কি, যে চর্চাটা মুক্ত, আপনি যে কোনো ধরনের জ্ঞান একদম কোনো ধরনের বায়াস ছাড়া, কোনো রকম ভয়ভীতি ছাড়া, কোনো ধরনের কি বলা যেতে পারে পূর্বানুমান ছাড়া, কোনো লোভ ছাড়াই আপনি আপনার যা মাথায় চিন্তা আসছে, যা আপনি করছে সেটাকে আপনি মুক্তভাবে করতে পারছেন। এইটাকেই বোধহয় মুক্ত বুদ্ধির চর্চা হিসেবে দেখা উচিত। তো এখন টলেমির আমলে টলেমিরটাই ঠিক ছিল, মানে ঠিক বলতে কি, ওইটাকে তো আর তার চাইতে জ্ঞানী বা তার সমপর্যায়ের কোনো জ্ঞানীরা ওইটাকে ভেরিফাই করে বা চ্যালেঞ্জ করার মতো তো কেউ ছিল না। এবং বিজ্ঞানও তখন ইনস্টিটিউশনালাইজড হয় নাই, বিজ্ঞান কিন্তু তখন ওই এক একজন ইন্ডিভিজুয়ালের অবজারভেশন এবং সেটা অনুযায়ী সে কিছু ব্যাখ্যা দিচ্ছে। আর্কিমেডিস সে তার মতো একটা অবজার্ভ করলো, ব্যাখ্যা দিল, এবং ঘটনাক্রমে দেখা গেল যে তার ব্যাখ্যাটা এখনো সঠিক এবং অনন্তকাল ধরে তার সঠিক থাকবে। সে যে পানিতে ইয়াতে ফ্লোটিং এর যে ফর্মুলা টর্মুলা দিল, হ্যাঁ, সেগুলো এখনো সঠিক থাকবে এবং এটা আর ভুলের কিছু নাই ঘটনাক্রমে। কিন্তু ওই আর্কিমিডিসের মতোই আরেকজন টলেমি যখন এই ইয়াতে জিওসেন্ট্রিক মতবাদটা দিল, সেটা কিন্তু আসলে দেখা গেল পরবর্তীতে দেখা গেল যে না, আসলে সেটা না। কিন্তু তার যে পর্যবেক্ষণের যে দৌড়, সেই সময়কার অন্যান্য জ্ঞান, আমাদের টোটাল মানব সভ্যতার হাতে যে পরিমাণ জ্ঞান আছে, সেই জ্ঞান এবং যন্ত্রপাতি, যেমন টেলিস্কোপ ছিল না বা অন্য কিছু ছিল না, এই সব কিছু মিলায় তার ওইটা তার সময় পর্যন্ত আপনি যদি চিন্তা করেন, মানে কোপার্নিকাস কিন্তু মুক্ত বুদ্ধির চর্চা করেই কোপার্নিকাস টলেমির বিরুদ্ধে গেল, কারণ একটা লম্বা সময় প্রায় 1000 বছর, প্রায় 1500 বছরের মতো ওই টলেমির মতবাদটাই চলে এসছে, সবাই মনে করছে এটাই, এবং তার বিরুদ্ধে কথা বলা মানেই তো এক ধরনের পাপ, যে এত বছর ধরে এই জিনিসটা আছে সেটার উল্টা কথা বলো তুমি মিয়া। কিন্তু যেহেতু টলেমি ওই যে রেট্রোগেট মোশন যেগুলা, যেমন আমাদের গ্রহগুলা, কতগুলো গ্রহ কিছুদিন পরে দেখা যায় উল্টা ঘুরতেছে, একদিকে যাচ্ছে, হঠাৎ দেখা গেল আবার উল্টা দিকে তাদের মোশন হচ্ছে। বিশেষ করে মঙ্গল গ্রহ খুব কাছে থেকে অবজার্ভ করা যায়, সেটাতে এটা দেখা গেল মঙ্গল এবং ভেনাস, এই দুটাকে খালি চোখে খুব ভালোভাবেই অবজার্ভ করা যেত। তো এইসব তো ব্যাখ্যা দিতে পারে নাই টলেমির মডেলটা। এইসব থেকে চিন্তা করে করে আপনার যখন কোপার্নিকাস যখন এটা বললো, তখন আপনি যদি তখন বলেন যে না, 1500 বছর ধরে টলেমি বলছে, টলেমির এটা প্রতিষ্ঠিত আছে, কেউ আমরা ভুল বের করতে পারি না, অতএব তুই বেটা কে আজকে নতুন করে ভুল বলিস, মানি না, এটা হলে কিন্তু আপনি আর মুক্ত বুদ্ধির চর্চা করাটা হলো না। এটাই হলো কূপমুন্ডকতা বা সংকীর্ণতা হয়ে গেল, একটা বায়াসনেস, যে ওই টলেমির কথার বাইরে যাওয়ার মতো সাহস আপনি করতে পারছেন না। আর যারা কোপার্নিকাস সহ অন্যান্য যারা ওই টলেমির কথার বাইরে গিয়ে যে না, আমরা অন্যভাবে দেখি তো ব্যাখ্যা করা যায় কিনা, ধরে সূর্যটাকে কেন্দ্র করে সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে, এই চিন্তা করে টোরে যারা বললো, এরা মুক্ত বুদ্ধির চর্চা করলো। এরপরে যখন আরো ধীরে ধীরে বিজ্ঞানও ইনস্টিটিউশনালাইজড হতে থাকলো, আপনার ধরেন এই 1400-1500 শতকের দিক থেকে আস্তে আস্তে বিজ্ঞান ব্যাপারটা একটা ইনস্টিটিউশন আকারে দাঁড়ালো, যেখানে আপনি একটা কথা বললে সেটাকে ভেরিফাই করার জন্য, যাচাই বাছাই করার জন্য, এবং সেটাকে টেস্টিফাই করা, সার্টিফাই করা, এটার জন্য কিছু বডি তৈরি হয়ে গেল। হ্যাঁ, তখন কিন্তু আর ওই আগের মতো যে কেউ একজন তার নিজস্ব অবজারভেশন থেকে একটা কথা বলে দিল আর অন্য সেটা বিজ্ঞান হয়ে গেল, এই জিনিসটা আর থাকলো না। হ্যাঁ, যার ফলে আপনার কোপার্নিকাস এবং তার পরবর্তীতে নিউটন যখন তার ওই যে গ্র্যাভিটির সূত্র দিল, হ্যাঁ, এবং আস্তে আস্তে আমরা সামনের দিকে আগালাম, এখানে দেখা গেল যে প্রতিটা ধাপে ধাপে আমাদের আগেকার অবজারভেশন বা আগেকার যে মূল্যায়ন, মতামত যা ছিল, হাইপোথিসিস যেগুলো ছিল, সেগুলোকে কিন্তু চ্যালেঞ্জ করতেছি প্রতিনিয়ত, চ্যালেঞ্জ করে হয় সেটাকে ভেরিফাই করতেছি, রাইট, এটা ঠিকই আছে,
অথবা বলছি না এর চাইতে বেটার আর একটু কিছু পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তো এইভাবে কাজে যে এইটাকে আমার পূর্বের যে ধ্যান ধারণা এটাকে আমি যে কোনো সময় অ্যাকসেপ্ট করতে পারি যে এটা ভুল, এবং ভুল প্রমাণিত হলে সেই ভুলটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে সেটাকে শুধরে নেয়া, যে সঠিকটা কি কিংবা সঠিকটা খুঁজে বের করা, বা কিংবা অ্যাটলিস্ট যে আমার এটা ভুল, আমি জানি না সঠিকটা কি, কিন্তু আমি চেষ্টা করব সঠিকটা খুঁজে বের করার। এই ধরনের মন মানসিকতা নিয়ে যারাই চলছে তারাই মুক্ত বুদ্ধির চর্চা করছে। হ্যাঁ, এবং কোনোটাতেই আজকে একটা সময় নিউটন, যেমন আমি একটা এক্সাম্পল বলি, নিউটন একটা সময় বলছিল যে এই সৌরজগৎ স্টেবল থাকার কথা না। এই যে ঘুরছে যে গ্রহগুলো, এটার বৃহস্পতির মতো একটা গ্রহ পৃথিবীকে বাইরের দিকে টানে। তো এটা তো পৃথিবীতে আস্তে আস্তে সরে সরে ইয়া থেকে তার কক্ষ থেকে চ্যুত হয়ে যাওয়ার কথা। তো তখন সে আর কিছু কোনো এক্সপ্লেনেশন না পেয়ে বললো যে নিশ্চয়ই এখানে ঈশ্বর এটাকে ধরে রাখছে কোনো একটা ব্যাপার। প্রায় 100 বছরের মতো কিন্তু এই ধ্যান ধারণায় ছিল। হ্যাঁ, পরবর্তীতে সেটাকে চেঞ্জ করে ব্যাখ্যা আসলো। ভদ্রলোকের নাম কি, ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান, সে অঙ্ক কষে দেখালো যে না, ঈশ্বরের দরকার নেই, গণিতের ফর্মুলা দিয়ে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি এবং এইভাবে হচ্ছে। তারও আরো অনেক পরে আইনস্টাইন এসে নিউটনের ওই যে গ্র্যাভিটি যে ফর্মুলা ওই ফর্মুলা গুলাকে আরেকটু বড় করলো, আরো বেশি জায়গা জুড়ে, মানে কি বলা যেতে পারে, স্পেকট্রামটা আরো বড় করলো। এই যে হচ্ছে, এগুলো কিন্তু প্রত্যেকটাই মুক্তভাবে চিন্তা করা, যে আমরা এতদিন যা জানি, এতদিন যা জেনে আসছি, যেগুলোকে অ্যাকসেপ্ট করে আসছি, সেটার বাইরেও আরো কিছু থাকতে পারে, নতুন কিছু থাকতে পারে, সেগুলো নিয়ে কাজ করা। তো মুক্ত চিন্তক হতে গেলে আপনাকে এই খোলা মানসিকতাটা থাকতে হবে যে ইয়েস, আমি আজকে যেটা বলছি সেটা ভুল হলেও হতে পারে। যদি কেউ এর চাইতে বেটার কোনো আরেকটা কিছু আনে, ভুল না হলেও এর চাইতে বেটার আরেকটা আনসার, এর চাইতে বেটার আরেকটা ব্যাখ্যা, এর চাইতে বেটার আরেকটা সলিউশন থাকতেই পারে। সেটা আমরা খুঁজে দেখতেই পারি এবং সেটাকে যাচাই বাছাই করে দেখতে পারি। এটাই মুক্ত চিন্তা, আমি যতদূর মনে করি। জি বলেন। আচ্ছা, তাহলে না, এখানে প্রথমে আমি একটা প্রসঙ্গ তুলেছিলাম যে সেই 35-এর দশকে, আমাদের 1930-এর দশকে যে মুক্ত বুদ্ধির চর্চা, পরবর্তী পর্যায়ে সেটার নাম হলো মুক্ত চিন্তা। তার যুক্তি ছিল এরকম, আমি যতটুকু জানি, যে বুদ্ধি আসলে মুক্ত হয় না, বুদ্ধির কোনো ইয়ে না, বুদ্ধি তো বুদ্ধির বিভিন্ন লেভেল থাকতে পারে, কিন্তু আমরা যে চিন্তাটা করি, চিন্তার ধরনটা, যেটাকে আমরা বলি চিন্তাধারা, তাই না, সেই চিন্তাধারাটাই আপনি চাইলে আপগ্রেড করতে পারেন, চাইলে পৌরাণিকতা দোষে দুষ্ট থাকতে পারেন। সেই জন্যই মনে হয় মুক্ত বুদ্ধির চর্চাটা বাদ দিয়ে মুক্ত চিন্তার চর্চার কথাটি এসেছে এখন। জি জি, আরো এখন যদি চিন্তার মুক্তির চর্চা, হ্যাঁ, মানে জি, তাহলে হয়তো আরো অ্যাপ্রোপ্রিয়েট হয়। জি জি জি, আরো অ্যাপ্রোপ্রিয়েট হয়। ধন্যবাদ। শুনতে অতটা ভালো শোনায় না, যার ফলে মুক্ত চিন্তাটাই বোধহয় যাই হোক, অনেক সময় এরকম, অনেক সময় আমরা একটু ক্রিটিক্যাল হয়েও অনেক সময় হতে পারি না, কারণ আমাদের সেন্সেশনাল যে অবস্থা, আমাদের যে চিন্তা পদ্ধতি, সেটা এমন ভাবে সমাজ থেকে তৈরি হয় যে আমরা চাইলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারি না, আমাদের খটকা লাগে। আচ্ছা, যাই হোক, তো তারপরে যে ব্যাপারটা দাঁড়িয়েছে, যেমন ধরুন যে আমি, যেহেতু আপনি জানেন আমার মূল লক্ষ্য, আমি আমার প্রায় 50 বছর কি 51 বছর ধরে যে কথাগুলো আমি বলে আসি বাস্তব জীবনে বা এই 5 বছর ধরে অনলাইন জগতেও, সেটা আমার মূল লক্ষ্যটা কিন্তু ধর্ম না। আমি ধর্ম নিয়ে খুব একটা কথা বলি না। হয়তো যারা ধার্মিক তারা আমার বিরুদ্ধাচরণ করে, কারণ আমি বিবর্তনের কথা বলি। সে ধার্মিক হতে পারে হিন্দু বা মুসলমান বা খ্রিস্টান, যেই হোক, আমি বিবর্তনের কথা বলি। এখন প্রশ্ন হলো যে বিবর্তনটাকে আমি একটা ঘটনা হিসেবে মনে করি কেন, এই বিষয়টা আমি, আপনারা একটু আলাপ করেন। আর একটা কথা, ওডিসিয়াস ভাই, আপনাকে একটা কথা বলি, এটা প্রশংসার বিষয় না, এটা চর্চার বিষয়। আমি দীর্ঘ 50 বছর ধরে মনে করেন টেবিলে বিভিন্ন রকম আলাপ করে অভ্যস্ত, যার কারণে আমার একটা ফ্লুয়েন্সি আছে, অর্থাৎ আমি যে কথাগুলো বলবো সেটা বহুবার বহুবার রিপিটেডলি বলে বলে আমার এমন একটা অভ্যস্ততা হয়ে গেছে যে আপনি যদি যে কোনো সময় আমাকে থামিয়ে দেন, তাহলে ওই যে পূর্বের যে সূত্র, সেই সূত্র থেকে আমি আবার শুরু করতে পারবো। কাজে আপনারা যে কোনো সময় আমাকে থামাতে পারেন। তো এখন আপনারা যদি আমার এই পর্যন্ত যে কথাগুলো বললাম, এই বিষয়টা যদি কোনো কাটাছিড়া করার দরকার মনে করেন, করতে পারেন। আর যদি তা মনে না করেন, তাহলে আমাকে যদি সুযোগ দেন, তাহলে আমি নেক্সট ফেজে আমার বক্তব্যটা, আমার যে প্রস্তাবনাটা, বক্তব্য বলতে আমার প্রস্তাবনাটা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আপনারা যেটা খুশি সেটা আমাকে একটু বলেন, আমি সেইভাবে এগোবো। আচ্ছা, স্টেজে অন্য যারা আছেন ওনাদের মতামতটাও একটু শুনে আসি। আমি তো একাই অনেকক্ষণ ধরে বলে ফেললাম আপনার ওইটার উত্তরে। তো আমরা এক এক করে একটু শুনে আসি। হামিদ মোল্লা ভাই, তারপরে সত্যের সংগ্রাম ভাই, তারপরে হরিপদ দেবনাথ ভাই, আপনি আপনাদের মতামত বলেন এক এক করে রওশন ভাইয়ের ওই প্রশ্নটার উত্তরে। আপনি অন্যদেরকে সুযোগ দিন, অন্যরা কথা বলুন, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে।
সত্যের সংগ্রাম ভাই বলবেন? আচ্ছা, মনে হচ্ছে অনেক ডিভাইসের কাছে নেই বা বলার কিছু নেই। হরিপদ দেবনাথ, আপনি কিছু বলবেন এই প্রসঙ্গে? আসলে আমার এখানে কিছু বলার নেই। পরবর্তীতে আপনারা আলোচনা কন্টিনিউ করুন, সেখানে আমি প্রশ্ন একটা আছে, সেটা পরে আমি কন্টিনিউ করছি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা রওশন ভাইয়ের কাছে ফেরত যাই। আচ্ছা, এবং এটা আচ্ছা, প্রশ্নটা আমার মনে হয় হরিপদের প্রশ্নটা এর সঙ্গে করে রাখলে ভালো হয়। তাহলে আমরা একটু মস্তিষ্কের যে প্রবাহমানতা, আমাদের যে মস্তিষ্কের যে ধাক্কা লাগা এবং ওই বিষয়ে ভাবনা চিন্তার হয়তো সুযোগ পাবো, এমনও হতে পারে। ওর ভিতর দিয়েও একটা কিছু ক্লু পেতে পারি, যা নিয়ে আমরা আবার কিছুক্ষণ ভাবতে পারি। সেটা শুনে রাখলেও ভালো হয়। না, আপনি যে বিষয়টা নিয়ে আলোচনা করবেন, আলোচনা কন্টিনিউ করুন। যদি প্রশ্ন করার না, মতো হয় আপনার আমি অবশ্যই। অসুবিধা নাই হরিপদ দা, আপনি করতে পারেন, সমস্যা নাই, করেন। আমার এখানে প্রশ্নটা হচ্ছে যে উনি বিবর্তনের বিষয়ে অনেক কিছু কথা বললেন। তো বিবর্তনের বিষয়টায় না, উনি আমি অনেক কিন্তু জায়গায় অনেক হরিপদ, কিছু, আমি কিন্তু কিছু বলি নাই। আমি কিন্তু বিবর্তন বিষয়ে বলবো বলেছি, আমি বলি নাই আসলে। না না, বিবর্তন নিয়ে যে আপনি বিবর্তন নিয়ে এত বছর এক্সপেরিমেন্ট করেছেন বা কিছু একটা পড়েছেন বা বইগুলো আপনার কাছে খোলা থাকে, বা কিছু গল্প আপনি বললেন, মানে আপনার পূর্বের ইতিহাস বললেন পূর্ববর্তী সময়। আমি সেটাই বলছি, বিবর্তন নিয়ে আলোচনার কথা আমি বলছি না, বলছি বিবর্তন বিষয় মানে উপস্থাপন করে উনি কিছু গল্প বললেন আমাদেরকে। তো এখানে বিষয়টা হচ্ছে যে আমার একটা স্পেসিফিক প্রশ্ন আছে, ওনার কিছু কিছু জায়গায় ওনার যে আর্গুমেন্ট থাকে সেই কারণেই আমার এই প্রশ্নটা। তো দৈনন্দিন জীবনে আমাদের বিবর্তন জানার প্রয়োজনীয়তা কি বা কতটুকু? আচ্ছা, এই প্রশ্নটা আমি একটু অডিশিয়াস ভাইয়ের কাছে আমি হ্যান্ড ওভার করলাম, যে এই প্রশ্নটার উত্তর আমার প্রাসঙ্গিকতার বাইরে। সেজন্য আমি আপনার কাছে হ্যান্ড ওভার করলাম যে এর প্রয়োজনীয়তা কি। এটা যদি আপনি একটু বলতেন, অডিশিয়াস ভাই যদি কিছু মনে না করেন আর কি, আপনি উত্তরটা দিলে আমি না খুব না, খুশি ঠিক হব। আছে, প্রশ্নটা আমরা রাখলাম, হাতে রাখলাম। আমি আপনার কি বলতে চাচ্ছিলেন, আপনি সেকেন্ড ফেজ সেগুলো আচ্ছা, বলেন। ধন্যবাদ। হ্যাঁ, প্রশ্নটা থাকলো, ধন্যবাদ। আমরা সবাই হ্যাঁ, এটা নিয়ে চিন্তা ওকে, করি, ব্রেনস্টর্মিং ওকে, করি। ওকে। ইভেন আচ্ছা, আমাদের যারা জি, জি, অডিয়েন্স শুনছেন ওনাদেরকেও আমি জি, বলবো যে ওনাদের যদি কিছু বলার থাকে কমেন্টসে লিখতে পারেন ওনাদের জি, মতামতগুলোকে। জি, ঠিক হ্যাঁ, আছে, ধন্যবাদ। জি, জি। এখন দেখেন বিষয়টা এরকম, যে আমি কেন বিবর্তনটাকে একটা ঘটনা হিসেবে আমি বুঝি। যেমন একটা সহজ ক্যালকুলেশন, যে আমরা যদি দেখি, আমরা যেটা জানি যে মহাবিশ্ব 1380 কোটি বছর আগে উৎপত্তি হয়েছে বিগ ব্যাং এর মাধ্যমে। এখন বিগ ব্যাংটা কেন হলো, কিভাবে হলো, এটা একটা জটিল বৈজ্ঞানিক আলোচনা। আমি সেখানে যদি নাও যাই বা আমি সে বিষয়টা যদি নাও জানি, তাহলে তো আমরা একটা ঘটনা কিন্তু আমরা জানি, যেটা 1924 সালে এডুইন হাবল গ্যালাক্সি আবিষ্কারের সাথে সাথে তিনি গ্যালাক্সির দূরত্ব নির্ণয় করতে গিয়ে যেটা লক্ষ্য করলেন, যে গ্যালাক্সি পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। এটা কিন্তু একটা ঘটনা, এটা কিন্তু কোনো কল্পনা না, এটা কিন্তু গল্প না, এটা একটা ফ্যাক্ট। যে মহাবিশ্ব, মানে অর্থাৎ এই যে গ্যালাক্সি পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, এবং এডুইন হাবল এটাও আবিষ্কার করলেন যে দূরে সরে যাওয়ার হারটা কেমন, যেটাকে হাবলস কনস্ট্যান্ট বলা হয়। তিনি দেখলেন যে কি হারে সরে যাচ্ছে, এবং এই সরে যাওয়ার যে মেকানিজম, সে মেকানিজমটা কিন্তু হাবলের আবিষ্কৃত না। এটা হলো রেড শিপমেন্ট, যেটা ওই যে কে কোন বিজ্ঞানী এই যে শিপমেন্টের বিষয়টা আলোচনা করেছিলেন। তো এই যে রেড ডপলার শিপমেন্টের মাধ্যমে, জি, ডপলার ডপলার ইফেক্ট, জি ওয়েভের জি জি, উপরে ডপলার, রেড জি শিফট জি জি ব্লু শিফট। জি, ডপলার ইফেক্ট। তো ডপলার ইফেক্টের কারণে আরো নিশ্চিত হওয়া গেল যে মহাবিশ্বটা প্রসারিত হচ্ছে। এখন প্রসারণের বিপরীতে যে শব্দ, সেটা তো সংকুচিত। তাহলে সংকুচিত না থাকলে তো প্রসারিত হওয়ার প্রশ্ন ওঠে না। তাহলে আমরা এটুকু জানলাম, একটা ঘটনা, যে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে, এটা কিন্তু এখন এস্টাবলিশড। এখন তারপরে বিগ ব্যাং এ চলে গেল। বিগ ব্যাং এরও অনেক বেশি পক্ষে যুক্তি আছে, আমি সে জায়গায় তাই বা গেলাম। তাহলে বিগ ব্যাং যদি আমি ধরি 1380 কোটি বছর আগে, তাহলে বিগ ব্যাং এর পরবর্তী পর্যায়ের যে ঘটনাগুলো একের পর এক ঘটেছে, তার কিছু উল্লেখযোগ্য ব্যাখ্যা, বিশ্লেষণ এবং প্রমাণ আমরা পাই। যেমন 1933 থেকে 35 সালের ভিতরে আপনার চন্দ্রশেখর সুব্রমণিয়াম, ওয়াল্টার বার্ডে এবং ফিলিপ জিকি, ওনারা একটা ক্যালকুলেশন করে আইনস্টাইনের সূত্রকে বিশ্লেষণ করে ওনারা দেখিয়েছেন যে একটা নক্ষত্রের কি পরিণতি হতে পারে, একটা নক্ষত্র কিভাবে তৈরি হয়, তার তার যৌবন প্রাপ্ত হয়, তারপরে তার বার্ধক্য আসে এবং সে কিভাবে মৃত্যুবরণ করে, এবং মৃত্যু মুহূর্তে কিভাবে জটিল রাসায়নিক বস্তুগুলো তৈরি হয়। যেমন শুরুতে আমরা জানি বিগ ব্যাং এর শুরুতে ছিল হাইড্রোজেন তৈরি, শুরুতে না, 3,70,000 বছর না কত বছর পরে
যে আপনার হাইড্রোজেন তৈরি হয়েছে, হিলিয়াম তৈরি হয়েছে, আর কিয়দ অংশে লিথিয়াম একটা ট্রেস এলিমেন্ট হিসেবে দেখা দিয়েছে। কিন্তু এই যে আমাদের এই প্রকৃতিতে 98টা মৌলিক পদার্থ তৈরি হলো কিভাবে, তার ব্যাখ্যাগুলো দিয়েছেন কিন্তু ফিটজিকি, ওয়াল্টার বার্ডে এবং সুব্রমণিয়াম চন্দ্রশেখর, এবং যার কারণে চন্দ্রশেখর কিন্তু 1983 সালে নোবেল প্রাইজও পেয়েছেন। এবং এই যে একটা পদার্থ থেকে আরেকটি পদার্থের উৎপত্তি হতে পারে, এই অনুমানটি করেছেন 1815 সালে উইলিয়াম প্রাউট, যে হাইড্রোজেন হলো সকল মৌলের উৎস। সেটাই এসে আমাদের প্রমাণিত হলো যে একটা নক্ষত্রের মৃত্যু মুহূর্তে হাইড্রোজেন জ্বালানি যখন শেষ হয়ে যায়, তখন সে কিভাবে হিলিয়াম দহন করে, তারপরে কার্বন দহন করে, অক্সিজেন দহন করে, কত পরিমাণে তাপমাত্রায় পৌঁছালে কোন কোন পদার্থ দগ্ধ হতে থাকে, এবং কিছুক্ষণের মধ্যে একটা নক্ষত্র কিভাবে চুপসে যায় এবং তার বাহিরের আবরণগুলো সেভাবে মহাবিশ্বে ছড়িয়ে দিতে থাকে, সেটা আবার পুনরায় অন্য কোনো নক্ষত্রের মানে স্টার ডাস্ট হিসাবে অবস্থান করে। এরকম বহু নক্ষত্র ধ্বংস হয়ে তাদের স্টার ডাস্ট ব্যবহৃত হয়ে একটা নক্ষত্র তৈরি হয়। সেই নক্ষত্রেরই একটা নক্ষত্র সূর্য, যেটা তৈরি হয়েছে 456 কোটি বছর পূর্বে, যে সৌরজগৎ তৈরি হয়েছে। এখন এই যে এই ঘটনাগুলো কিন্তু ঘটনা, কিভাবে তৈরি হয়েছে, কি ছিল অবস্থা, এগুলো কিন্তু বিজ্ঞানীরা একের পর এক অনুমান করতেছেন, পরীক্ষা নিরীক্ষা করতেছেন, পর্যবেক্ষণ করতেছেন। তাহলে আমরা তো একটা জিনিস বুঝি যে মহাবিশ্বটা তৈরি হলো, তারপরে বিভিন্ন প্রক্রিয়া, নক্ষত্র ধ্বংসের ভিতর দিয়ে কিভাবে বিভিন্ন মৌলিক পদার্থ তৈরি হলো, এটাও যেমন একটা ফ্যাক্ট, যেটা আমরা হামেশাই হাইড্রোজেন বোম ব্লাস্টের সময় আমরা জানি হাইড্রোজেন কিভাবে হিলিয়ামে রূপান্তরিত হয়। আবার আমরা অ্যাটম বোমের ক্ষেত্রে জানি যে আমরা পরমাণু ভাঙতে পারি, ভেঙে ছোট করতে পারি। তাহলে এটা একটা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তাহলে এই যে পৃথিবীটা যে তৈরি হলো, সৌরজগৎটা তৈরি হলো, সেই পৃথিবীটা নিঃসন্দেহে উত্তপ্ত ছিল, তার প্রমাণ পৃথিবীর বক্ষে এখনো পর্যন্ত উত্তাপ রয়ে গেছে, এবং সেটা অগ্নুৎপাতের ভিতর দিয়ে আমাদের প্রতিনিয়ত জানান দিচ্ছে যে পৃথিবীটা উত্তপ্ত। তাহলে উত্তপ্ত পৃথিবী শীতল হলো, এবং সেই শীতল পৃথিবীতে সাথে সাথে যে মানুষ, গরু, ছাগল, ভেড়া, কুকুর সব এসে লাফালাফি শুরু করলো, এর কোনো ব্যাখ্যা এভাবে দিয়ে টিকানো যায় না। তাহলে এই গরুগুলো আসলো কোথা থেকে, এই ছাগলটা কোথা থেকে আসলো, ছাগলের বাচ্চা কোথা থেকে আসলো, বা ব্যাকটেরিয়া কোথা থেকে আসলো, বা হাতি কোথা থেকে আসলো? এই যে পৃথিবী শীতল হলো, মনে করেন 100 কোটি বছর পরে পৃথিবী শীতল হলো, আর আকাশ থেকে টুপটাপ টুপটাপ করে হাতির বাচ্চা, গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা, ভেড়ার বাচ্চা একের পর এক আসতে থাকলো, একটা পুরুষ একটা স্ত্রী, বা কেঁচো আসলো, উভয় লিঙ্গ আসলো, আর অমনি জাত শুরু করলো, এখানে জীবনযাপন শুরু করলো। এই ব্যাখ্যাটা নিতান্ত ছেলে মানুষের ব্যাখ্যা। তাহলে যে ব্যাখ্যাটা বিজ্ঞান দিচ্ছে এবং পৃথিবীর উপরে বিভিন্ন ঘটনা ঘটেছে তার যে চিত্র চিহ্ন পৃথিবীর বক্ষে বহন করছে, প্রায় ধরেন গ্র্যান্ড ক্যানিয়নে 250 কোটি বছরের ইতিহাস ধাপে ধাপে লিখিত আছে, এগুলো দেখে আমরা বুঝছি যে পৃথিবীটা বাসযোগ্য হয়েছে। সেখানে অতি ক্ষুদ্র, মানে ধরেন প্রোটোভাইরাসের পূর্বেও তৈরি হয়েছে কোয়েসার ভেট বা কিছু জৈব অণু, যে অণুগুলো আমাদেরকে চালিত করে, এটিপি বলেন, এডিপি বলেন, প্রোটিন বলেন, নানান ধরনের ছোট ছোট অংশ তৈরি পৃথিবীতে সেই সময় হয়েছে, এবং নানান ধরনের জৈব অণু তখন পৃথিবীতে এভেলেবেল ছিল। তারপরে কোয়েসার ভেটের পর্যায়ে এসছে, কোয়েসার ভেট মানে যা জীবন নয় কিন্তু জীবনের একদম আদি পর্ব। তারপরে ধরেন প্রোটোভাইরাস, ভাইরাস, এগুলো সিরিয়ালি আমরা যদি সাজাই, তাহলে পৃথিবীতে জীবনের একটা ধারাবাহিকতা 380 কোটি বা 410 কোটি বছর থেকে শুরু করে আমরা ধারাবাহিকভাবে সাজাতে পারি, যেটার অপর নাম, বৈজ্ঞানিক নাম হলো জৈব বিবর্তন। তার পূর্বে যেটা হয়েছে রাসায়নিক বিবর্তন। তা এই যে ঘটনাগুলো আমরা আজকে পর্যন্ত এসে জানতে পারছি, এখন এটাকে যদি কেউ স্বীকার না করে, এটাকে যদি না মেনে তার ধর্মগ্রন্থে রক্ষিত যে বক্তব্য, যে উপর থেকে আদম হাওয়া অ্যাডাম ইভ নেমে আসলো, অথবা মনু শতরূপা নেমে আসলো, কিন্তু সেখানে কোনো এত যে কোটি কোটি উদ্ভিদ এবং প্রাণীর যে আগমন, সেই বিষয়ে কোনো বার্তা নাই, কিন্তু কোনো ধর্মগ্রন্থে কিন্তু এই বার্তা নাই। শুধু হিন্দু ধর্ম মতে যেটা জানা যায় যে 83 লক্ষ যোনি অতিক্রম করে, যোনি কিন্তু এক্স্যাক্টলি, কিন্তু ব্যাকটেরিয়ার কোনো যোনি থাকে না, তো 83 লক্ষ যোনি অতিক্রম করে মানব জন্ম হয়। তার মানে তারা স্বীকার করছে যে 83টা যোনি সংবলিত প্রাণী আছে, কারণ গাছের তো যোনি নাই। কাজেই 83 লক্ষ যোনি সংবলিত প্রাণী আছে, সেই প্রাণীদের ভিতর থেকে ধাপে 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 বিভিন্ন পর্যায়ে অতিক্রম করে ধরে নিলাম মানব জন্ম। তাহলে এই যে আমি যে কথাটা তুলেছিলাম, যে মনে করেন টলেমির যুগে টলেমিকে সাপোর্ট করা মানে আমি আপনি ছিলাম বৈজ্ঞানিক চিন্তার ধারক বাহক। কোপার্নিকাস আসার পরে টলেমিকে বাতিল করলাম, এটাও বৈজ্ঞানিক চিন্তার ধারক বাহক। নিউটন ছিলেন, নিউটনের ব্যাখ্যাটা পরিপূর্ণভাবে বুধ গ্রহের ক্ষেত্রে খাটতো না, আইনস্টাইন এসে বুধ গ্রহের ব্যাখ্যাটা দিলেন, চলার ব্যাখ্যাটা আমরা গ্রহণ করলাম, আমরা হয়ে গেলাম আধুনিক বৈজ্ঞানিক বা মুক্ত চিন্তক।
তাহলে এখন এই ক্ষেত্রে টলেমি বা কোপার্নিকাস বা নিউটনের যে ভুল ধারণাগুলো, যেটা এখনো পর্যন্ত যদি কেউ সেটাকে ধারণ করে, তাহলে আমরা তাকে তো মুক্ত চিন্তক, মানে ওডিসাস ভাইয়ের পূর্বের কথা অনুযায়ী তাকে মুক্ত চিন্তক বলতে পারি না। তাহলে এই যে হিন্দু ধর্ম মতে যে পৃথিবীতে মানুষ ছিল, মানুষ বিভিন্ন রকম ভাবে বিপদ আপদে পড়েছে, ভগবান স্বয়ং 10 বার পৃথিবীতে নেমেছেন এবং 10টা অবতার রূপে, কিন্তু যারা এই অবতারগুলোর সাথে বিবর্তনকে অ্যালাইন করতে চায়, যারা এই মানুষ এসেছে, মানুষ এক সময় নাকি বানর, মানুষকে বানরে রূপান্তরিত করা হয়েছিল কোন এক ঘটনার পরিপ্রেক্ষিতে, সেটাকে যদি বিবর্তনের সাথে মেলানোর চেষ্টা করা হয়, আর বিজ্ঞান যেভাবে বিবর্তনকে ব্যাখ্যা করে, বিবর্তন নিয়ে গবেষণা করে, লক্ষ লক্ষ ভাবে তার প্রমাণ হাজির করে, তাহলে এই গ্রহণযোগ্যতার ক্ষেত্রে এই যে অপশনটা কোন লেভেলে কে থাকলে আমরা তাকে মুক্ত চিন্তক বলতে পারবো, এই প্রশ্নটাই আমার মূল ঘটনা ছিল। এবং আমি যে ধারাবাহিকভাবে বিবরণ দিলাম, এখানে বিবর্তনকে ঘটনা বলা ছাড়া আর কোনো বিকল্প পন্থা আমার জানা মতে, আমি যতটুকু পড়াশোনা করি বিজ্ঞানের বই, তাতে তার বাইরে যাওয়ার আর কোনো সুযোগ নাই। ধন্যবাদ। হ্যাঁ, জি, এটা তো ঠিকই বলছেন, একই আলোচনা। মাঝে একটা প্রশ্ন এসছে, আপনি ওই যে বললেন যে জনি বলতে কি বোঝাচ্ছে আসলে, সেটা যদি একটু ব্যাখ্যা করতেন। এখন আমি ভাই বলতে পারবো না, এটা হরিপদ আমার মনে হয় খুব ভালো বলতে পারবে, সত্যের সংগ্রাম এই বিষয়ে ভালো জানে। আমি যতটুকু মোটা দাগে বুঝি, 83 লক্ষ যোনি অতিক্রম করার পরে মানুষ নাকি মানব জন্ম লাভ করে, এবং মানুষ যখন অপকর্ম করে তখন সে ওরকম ওই জনিপথ ঘুরে 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 ঘুরে, মানে নিম্ন শ্রেণীর জনিপথ অতিক্রম করে করে শেষ পর্যন্ত পাপ মোচন হলে সে হয়তো আবার মানব জন্ম লাভ করে, এরকম একটা কথা। আমি ভাই হিন্দু শাস্ত্রের, আমি এরকম লোক পাইও না যে এতগুলো আলোচনা আপনারা করেন, তাতে কারো আমি দেখলাম না যে বেদ খুলে খুলে, যেমন আপনারা কোরআন হাদিস খুলে খুলে দেখান, কিন্তু আমি কোনোদিন এই হরিপদ হোক বা যে এটা যে বেদ বা গীতা খুলে খুলে আমাদেরকে পড়ে পড়ে শোনাবে, আমি এরকম কাউকে পাই না। যদি আপনারা সেরকম কাউকে পান, তাহলে আপনারা এই আমি যে কথাগুলো বললাম, আমরা প্রচলিত অর্থে হিন্দুদের কাছ থেকে যে কথাগুলো শুনি বা এইসব বিভিন্ন চ্যানেল থেকে যেগুলো শুনি, তার বাইরে যদি কোনো ডকুমেন্ট থাকে তাহলে আমরা দেখতে পারি, আলোচনা তো করাই যায়। আমি তো ভুলের ঊর্ধ্বে নই ভাই। হ্যাঁ, না সেটা তো মানে এখন পর্যন্ত আপনার বক্তব্যের ভুল ত্রুটির ব্যাপারে কোনো মানে ভুল এরকম কোনো দাবি বা চ্যালেঞ্জ কিছু আসেনি। যেটা আসছে, হরিপদ সাহেব একটা প্রশ্ন করেছেন যে বিবর্তনের প্রয়োজনীয়তাটা কি, মানে এটা সম্পর্কে জানার বা আপনি কোনো প্রশ্নটা আবার আবার আমি করি প্রশ্নটা ছিল হচ্ছে যে দৈনন্দিন জীবন বিবর্তন জানার কি প্রয়োজনীয়তা রয়েছে। হ্যাঁ, রোশন ভাই বলেন। না, আমি তো আপনার উপরে ছেড়ে দিলাম এই প্রশ্নটা ভাই, উত্তরটা আপনি দিবেন, চেষ্টা করেন। উনি যে প্রশ্নটা করছে রোশন ভাই তো ওডিসিএস ভাইয়ের উপরে সাইডে দিয়েছে, যদি আপনি বলেন, এই আর কিছু না, একেবারে সোজা প্রশ্ন। যে আমার কাছে এটার ইয়াটাও উত্তরও খুব সোজা সহজ, যে প্রথম কাজ হলো আমরা মানুষ অন্য আর 5টা প্রাণীর থেকে আমাদের পার্থক্যটা হলো আমরা চিন্তাশীল, আমরা দেখতে পারি, আমরা অবজার্ভ করতে পারি, আমরা চিন্তা করতে পারি, আমরা কল্পনা করতে পারি, আমরা এই যে জিনিসগুলো আমাদের যে একটা বিশেষ অন্য প্রাণীদের থেকে আমরা আগানো, এই একটা কারণেই। এবং সেই একটা কাজের ভেতরে মানে যে জিনিসটা আমাদের বৈশিষ্ট্য, যে আমরা প্রকৃতি মানে আমাদের চারিদিকে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোকে আমরা অবজার্ভ করি এবং ব্যাখ্যা করার চেষ্টা করি, এটা আমাদের একটা সহজাত প্রবৃত্তি। এটা কিন্তু অন্য পশুদেরও আছে। একটা ধরেন একেবারে নিম্ন স্তরে যে ঘাস খায় যে গরুটা, সেই গরুটাও কিন্তু কখন কোন দিকে ঘাস পাওয়া যাবে, ভালো ঘাস পাওয়া যাবে, এটা সে অবজার্ভ করে, যে আজকে যে জায়গায় সে ঘাসটা খেলো, কালকে গিয়ে আবার সেখানে ঘাস নাই, তো একটু অন্যদিকে কোথাও খেতে যাই। এই যে তার লেভেল থেকে সে এটুকু চিন্তা করে, তার পরিবেশ আশেপাশের পরিবেশটাকে অবজার্ভ করে সেটা অনুযায়ী সে একটা ডিসিশন নেয়, যেটাকে কিনা তার নিজের লাভ হয়, তার নিজের ওই ইয়েটাকে তার কি বলা যেতে পারে, তার স্যাটিসফ্যাকশনটা ম্যাক্সিমাইজড হয়। এটা যে কোনো প্রাণী এটা করে, প্রাণীর সহজাত বৈশিষ্ট্য। তার সাথে সাথে মানুষ যেহেতু এই যে চিন্তা করতে, কল্পনা করতে পারে, চিন্তা করতে পারে, প্রেডিক্ট করার অ্যাবিলিটি আছে, বা একটা যেটা দৃশ্যমান না সেই জিনিসটাকেও ভিজুয়ালাইজ করতে পারে, এই যে ক্ষমতাগুলো আমাদের আছে, এটার ফলেই আমরা
যেটাই দেখি আশেপাশে, যেটাই প্রকৃতিতে যা দেখি সেগুলোকে ব্যাখ্যা করার একটা চেষ্টা করি। সেই যে একটা চেষ্টার আউটকাম হিসেবেই যখন আমরা অবজার্ভ করলাম যে এই যে এত ভিন্ন ভিন্নতা প্রজাতিগুলোর মধ্যে, আবার প্রজাতিগুলোর মধ্যে মিলও আছে আবার ভিন্নতাও আছে, এই যে ব্যাপারগুলো, সেখান থেকে ধারণা করা হলো যে তাহলে কি এরা কি কোনো একটা জায়গা থেকে উদ্ভূত কিনা, বা কমন অ্যানসেস্টর আছে কিনা, এইসব চিন্তা ভাবনা হোয়াটএভার। এটা করতে করতে বিবর্তনবাদের সূত্রপাত ওখান থেকে, তারপরে আজকে অনেক দূর চলে এসছে জিনিসগুলো। এখন দৈনন্দিন জীবনে আপনার তো কোনো ব্যাপারেই স্পেশালাইজড হওয়ার দরকার নাই। ধরেন আপনি আমরা যে হাঁটি, দুই পায়ের উপরে দাঁড়িয়ে হাঁটি, এটা একটা মানে মেকানিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখেন, মেকানিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে খুব কঠিন একটা জিনিস, খুবই কঠিন একটা জিনিস, দুইটা পায়ের উপরে ভর করে এভাবে ব্যালেন্স মেনটেন করে হাঁটা। এবং আমাদের শরীরে প্রতিনিয়ত আমাদের মাসল গুলো অগণিত ক্যালকুলেশন করে সেই অনুযায়ী অ্যাডজাস্ট করে আমরা হাঁটতেছি বা সাইকেল চালাচ্ছি, যখন অগণিত ক্যালকুলেশন আমার মাথার ভেতরে চলতেছে, যেটা আমার কনসিয়াসলি চিন্তা করার দরকার নেই যে আচ্ছা আমার সামনের রাস্তাটা এখন এখন 45 ডিগ্রি টার্ন নিচ্ছে ডান দিকে, তো আমার বাইকটাকে এখন 63.45 ডিগ্রি পরিমাণ ডান দিকে কাট করলে পরে আমি এই স্পিডের সাথে স্মুথলি পার করে যাব। এইসব ক্যালকুলেশন কিন্তু আমার মানে ওইভাবে কাগজ দরকার পড়ে না। আমি শুধু এইটুকু জানি যে ঠিক আছে, আমাকে ডানে টার্ন করতে গেলে আমার সাইকেলটাকে একটু ডান দিকে কাত করতে হবে। এখন আমার স্পিডের উপরে ডিপেন্ড করে বেশি কাত করবো না অল্প একটু কাত করবো, সেটা কিন্তু আমার স্পিড এবং ওই রাস্তার বাঁকটা কতখানি তার উপরে ইয়ে করে অটোমেটিক আমার মাথার ভিতরে ক্যালকুলেশন গুলো হচ্ছে। ওইখানে বসে আমি কাগজ কলমে ক্যালকুলেটর দিয়ে ফিজিক্স এর ক্যালকুলেশন করতে বসছি না, কারণ ওটা হলো একটা স্পেশালাইজড নলেজ, যেটা আমার দৈনন্দিন জীবনে কাজ চালানোর জন্য হয়তো অ্যাভয়েড করলেও চলে। যেটা হচ্ছে তো বিবর্তনের ব্যাপারটা, বিবর্তনের যে ব্যাখ্যা যেগুলো আমরা দিই, বা বিবর্তন নিয়ে যে পড়াশোনা বা গবেষণা যা কিছু, এটা আপনি দৈনন্দিন জীবনে যদি আপনি নাও জানেন তাতে তো আপনার কোনো অসুবিধা নেই। সাধারণ জ্ঞান হিসেবে আপনি ওটাকে জানেন বা মানেন বা না মানেন তাতে কিছু আসে যায় না, কারণ বিবর্তনটা আমাদের স্পেশালাইজড কিছু কাজে ব্যবহৃত হয়, যেখানে বা ভবিষ্যতে হয়তো আর অনেক সাধারণ কাজেও ব্যবহৃত হবে। এখন পর্যন্ত আমাদের চিকিৎসা বিজ্ঞান বা রোগ প্রতিরোধ বা জেনেটিক্স গবেষণা, এগুলো চিকিৎসা বিজ্ঞানের মানে চিকিৎসার সাবজেক্টে বা মেডিকেলের মধ্যে বিবর্তনবাদের কি প্রয়োজনীয়তা আছে? হ্যাঁ, মেডিকেলে বিবর্তনবাদ ব্যবহৃত হয় তো। আচ্ছা, কোন সাবজেক্টে বিবর্তনটা পড়ানো হয় মেডিকেলের, কোন সাবজেক্টে? না, পড়ানো হয় না, ব্যবহৃত হয়। মেডিকেল বলে আমি চিকিৎসা বিজ্ঞান বলতে, চিকিৎসা বিজ্ঞান মানে ওই যে ডাক্তার যে শুধু যেটুকু করে ওটুকুই না, চিকিৎসা বিজ্ঞান আরো বড় ওয়াইডার একটা সাবজেক্ট। তো ডাক্তার দেখুন, ধরেন আমি স্পেসিফিকলি বোঝার চেষ্টা করছি, ধরেন একটা চোখের ডাক্তার, তার মধ্যে রেটিনা স্পেশালিস্ট আছে, সে হচ্ছে তার পার্টই আলাদা, তার কিন্তু সাবজেক্ট পার্ট এবং চিন্তাধারাটাই ভিন্ন। যে হচ্ছে আপনার লেন্সের স্পেশালিস্ট বা ছানি কাটে, তার কিন্তু একটা পার্ট সাবজেক্ট টোটালি ভিন্ন। মানে একটা চোখের উপরেও দেখা যায় যে কমপ্লিটলি একটা ডক্টর নেই, তার কিন্তু তার সাবজেক্ট ওয়াইজ সে জানছে এবং সেটার উপরে সে এক্সপেরিয়েন্স সংগ্রহ করছে। এখন এখানে যে চোখের ডাক্তার বা রেটিনা স্পেশালিস্ট, তার তো মানুষ কোথায় দিয়ে এসেছে, কবে এসেছে, কিভাবে এসেছে, মহাভারত বিশ্বের উৎপত্তি কোথায়, সেটা নিয়ে সময় নষ্ট না করে বরঞ্চ স্পেশালি তার যে সাবজেক্ট, সেই সাবজেক্টে যদি 2 ঘন্টা বেশি টাইম দেয়, তাহলে আমি মনে করি বেটার পারফরমেন্স পাবে এবং পরবর্তীতে ওটা থেকে আরো আপডেট করতে পারবে। আচ্ছা, এখানে কি কিছু বলবেন? পবিত্র ওডিসাস ভাই যদি কিছু বলেন, না হলে আমি আবার একটু যদি বলতে চাই, সুযোগ দেন, আপনি বলে নেন। হ্যাঁ, কারণ আমি তো বললাম যে চিকিৎসা বিজ্ঞান ব্যাপারটা শুধু অনেক বড় একটা স্পেকট্রাম। আমি জাস্ট একটা পার্টে গেলাম দাদা, একটা সিম্পল পার্টে গেলাম। হ্যাঁ, ঠিক আছে, তো আমি বুঝেছি আপনার প্রশ্নটা, কিন্তু আমি একটা সিম্পল পার্টে যাবো কেন? ওই পার্টটাতে দরকার নাই। আমি যে সাইকেল চালানোর উদাহরণ দিলাম, সাইকেল চালানোর সময় আপনার ওই রেলগাড়ি কিভাবে চালাতে হয় বা এরোপ্লেন কিভাবে চালাতে হয়, আমি আসলে সেটাই বলতে চাচ্ছি যে আপনি প্রশ্ন করেছেন, খুব ধৈর্য নিয়ে আপনার প্রশ্ন শুনলাম, এখন আপনাকে একটু ধৈর্য ধরে কথাগুলো শুনতে হবে তো ভাই, না হলে তো মুশকিল। হ্যাঁ, তো চিকিৎসা বিজ্ঞানের কোন জায়গাতে ব্যবহার হয় সেটা আমি পরে আসছি। আপনি যেটা বলছেন সেখানে দরকার নাই, চোখের চিকিৎসা করার জন্য তার হয়তো বিবর্তন জানার দরকার নাই। আপনি যেটা বলছেন যে চোখের চিকিৎসা করবে, লেন্স কত ডিগ্রি মানে কত পাওয়ারের লেন্স লাগাতে হবে, একজন অপথ্যালমোলজিস্ট যে, তার তো এটা দরকারই নাই বিবর্তন জানা। তাকে শুধু জানতে হবে যে চোখের তার দৃষ্টি শক্তির ক্ষীণতা কতখানি, সেটাকে অ্যাডজাস্ট করতে হলে কোন পাওয়ারের লেন্স কত পরিমাণ কি দিতে হবে, এগুলো বের করতে হবে তাকে। হ্যাঁ, কিছু আবার যে দাঁতের ডাক্তার, তার বেলায়ও তাই, এরকম। হ্যাঁ, কিন্তু এই কিছুদিন আগে যে আমাদের কোভিড হয়ে গেল, কোভিড এর যে অল্প সময়ের ভেতরে নতুন নতুন স্ট্রেইন বের হলো,
সেগুলোর উপরে ভিত্তি করে সেটার ওষুধ বের করা, যারা ওষুধ নিয়ে গবেষণা করেন, যারা ভাইরোলজি নিয়ে ইমিউনোলজি নিয়ে যাদের কাজ কারবার গবেষণা, তাদেরকে তো অবশ্যই এটা করতে হয়। আবার ইউরোপ আমেরিকা বা উন্নত দেশগুলোতে প্রতি বছর শীতকাল আসার আগে তারা এই বছরের ফ্লু এবং এখন থেকে কোভিডও যুক্ত হয়েছে সেটার সাথে। হ্যাঁ, এতদিন শুধু ছিল ফ্লুর ভাইরাস, যেটা সেই ফ্লুর ভাইরাসটা কিভাবে বিবর্তিত হবে এবং সেই বিবর্তিত ফ্লু ভাইরাসটাকে কিভাবে মোকাবেলা করা যাবে সেই ভ্যাকসিনটা নিয়ে আবিষ্কার করে তারা। ওই গরমের দিনে গবেষণা করে শীতের শুরুতে বিশেষ করে বয়স্ক লোক বা যারা বিভিন্ন জটিল রোগে আক্রান্ত তাদেরকে ওই ভ্যাকসিনটা দেয় ইয়ার ভিত্তিতে, যাতে তারা ফ্লুতে আক্রান্ত না হয়। এবং গত বছর থেকে উন্নত বিশ্বের দেশগুলোতে কোভিডেরও ভ্যাকসিন দেয় প্রতি বছর শীতকাল আসলে। তো এই যে ভ্যাকসিনটা এই বছর কি দিব, ভ্যাকসিনটা কি হবে, তার ধরনটা গতি কি হবে, সেটা কিন্তু ওই বিবর্তনের উপরে ভিত্তি করে, যে ইয়েস এই ভাইরাসটা বিবর্তিত হচ্ছে, সেটাকে ট্রেস করা হয় যে বিবর্তনের গতিবিধি কোন দিকে যাচ্ছে তাদের, সেটা ট্রেস করে সেইটাকে ঠেকানোর জন্য ওষুধটা কিরকম হবে সেটা বের করা হয়। তো কাজেই যারা, এটাও কিন্তু স্বাস্থ্যসেবা, হেলথ কেয়ার, মেডিকেল সায়েন্স তাদের করতে হচ্ছে। একজন ডাক্তার হচ্ছে মেডিকেল কর্মী, মেডিকেল সায়েন্সের একদম কর্মী লেভেলের একজন জিনিস। উনি শুধু জানেন যে কি কি সিমটম দেখলে বা কি কি ব্যাপার স্যাপার হলে পরে কোন রোগটা হচ্ছে, সেই রোগটা কোনটাকে কিভাবে অ্যাড্রেস করা যাবে সেইগুলো সম্পর্কে উনি জানেন। কিন্তু যারা গবেষণা করেন, চিকিৎসা বিজ্ঞানের গবেষক যারা গবেষণা লেভেলে, তাদেরকে তো অবশ্যই আপনার এই বিবর্তনের এই জিনিসগুলোকে মাথায় রেখেই কাজ করতে হয়। সব জায়গায় হয়তো লাগবে না চোখের চিকিৎসা, কারণ চোখ অলরেডি ডেভেলপড একটা জিনিস, চোখের বিবর্তন হচ্ছে না আমাদের। কিন্তু এই যে ভাইরাস যেগুলো বা মাইক্রোবস যারা আমাদেরকে অ্যাটাক করে, তাদের তো বিবর্তন হচ্ছে, আমাদেরও বিবর্তন হয়। কিন্তু যেহেতু আমরা কমপ্লেক্স অবজেক্ট, আমাদের এমন না যে এক প্রজন্ম বা এক শীতকালেই আমাদের মধ্যে নতুন প্রজন্মের মধ্যে চোখের রং পাল্টে সবার কালো চোখ থেকে নীল হয়ে যাচ্ছে, এরকম হয় না। কিন্তু মাইক্রোবস লেভেলে, ব্যাকটেরিয়া এবং ভাইরাস লেভেলে খুব অল্প সময়ের ভেতরে, যেহেতু তারা প্রচুর জেনারেশন তৈরি করে, তাদের এক একটা প্রজন্ম খুব অল্প সময়ের ভেতরে তৈরি হয়, পাশাপাশি তারা আবার তাদের ডিএনএ শেয়ার করতে পারে। সো যার ফলে তাদের মধ্যে বিবর্তনের ধারটা অনেক বেশি এবং প্রতি বছরই কয়েক মাসের মধ্যে নিত্য নতুন ধারা তৈরি হয়। তো সেইগুলোকে মোকাবেলা করতে হলে আমাদেরকে বিবর্তন জেনে পড়াশোনা করেই করতে হবে। আমি চোখের ডাক্তারের দরকার নাই 2 ঘন্টা নষ্ট করার, কিন্তু সে যদি ইন্টারেস্টেড হয়, যেমন আমি আমার পড়াশোনা পেশাগত দিক থেকে আমি মেডিকেলের কিছুই না, আমি একজন অন্য পেশার মানুষ, কিন্তু আমি আমার কৌতূহল থেকে তো আমি পড়তেই পারি আমার শখ মেটানোর জন্য। আমি যদি 3 ঘন্টার একটা সিনেমা দেখতে পারি, সেই একই রকম আনন্দ যদি আমি পাই বিবর্তনের নতুন একটা পেপার পড়ে, তাহলে অসুবিধাটা কোথায়? বোঝা গেল? রোশন ভাই কিছু বলবেন হয়তো, বলেন। হ্যাঁ হ্যাঁ, আমি এখানে যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো যে আমাদের হরিপদ যে কথাটি বলছে, মনে করেন একজন চক্ষু চিকিৎসক, চক্ষু স্পেশালিস্ট অথবা রেটিনা স্পেশালিস্ট। এখন আমরা একজন রেটিনা স্পেশালিস্টের কাছে যাই, যেমন ধরেন হার্ট স্পেশালিস্ট দেবী শেঠি, আমি ভারতীয় কনটেক্সটে আমি বিচারটা করলাম। কিন্তু প্রশ্নটা হলো, ওই দেবী শেঠি তো 6 বছর বয়সে উনি ডাক্তার হননি, ওনাকে তো স্পেশালিস্ট করা হয়নি। ওনাকে 1 2 3 4 5 6 পড়িয়ে নিয়ে এইচএসসির বিজ্ঞান পড়িয়ে তারপরে ওনার মেডিকেলে ভর্তি হতে হয়েছে। তারপরে মেডিকেল মানে এমবিবিএস কিন্তু চিকিৎসা জগতে একজন হাতুড়ে ডাক্তার, অর্থাৎ তাকে সবকিছু শিক্ষা দেওয়া হয়, তারপরে উনি কোন বিষয়ে স্পেশালিস্ট হবেন সেই বিষয়টার দিকে তিনি ঝুঁকে পড়েন, তিনি সেদিকে ডিগ্রি নেন। কিন্তু মেডিকেলের ভাষায় কিন্তু এমবিবিএস একেবারে হাতুড়ে চিকিৎসক, অর্থাৎ তার সব জ্ঞান দেওয়া হয়। এখন মেডিকেল সায়েন্সের যে বই, যেমন ধরেন সারা পৃথিবীতে যে বইটা পড়া হয় গ্রেজ অ্যানাটমিতে কিন্তু হিউম্যান অরিজিন এবং হিউম্যান ইভলিউশনের ভূমিকাতে তার চ্যাপ্টার আছে, আলোচনা আছে যে কিভাবে ডেভেলপড হয়েছে, কিভাবে বিকশিত হয়েছে, বিবর্তন হয়েছে। এখন আমি ক্লাস 6-এ আমার বিবর্তনের কথা বলা আছে, আমার 7-এ বলা আছে, 8-এ বলা আছে, 9-এ বলা আছে, চ্যাপ্টার ওয়াইজ আমার এ নিয়ে আলোচনা আছে। এবং বিবর্তনের যে বিভিন্ন চিহ্ন, যেমন ধরেন 8ম শ্রেণীতে, আমাদের বাংলাদেশে 8ম শ্রেণীতে যে জীব জগতের যে শ্রেণীবিন্যাস, প্রাণী জগতের শ্রেণীবিন্যাস করা হয়েছে, সেই শ্রেণীবিন্যাসটা করা হয়েছে বিবর্তনের উপরে ভিত্তি করে, সেটা আলোচনা করা হচ্ছে। তাহলে আমরা এটাকে কি বাইপাস করে তবে আমরা শুধু চক্ষু বিশেষজ্ঞ হয়ে যাব? বিষয়টা তো এরকম না, কারণ আমাদেরকে তো এগুলো জেনে তারপরে ওখানে যেতে হবে। যেমন এইচএসসিতে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমরা যখন 79 সালে এইচএসসিতে ভর্তি হই ফার্স্ট ইয়ারে, তখন আমাদের বোটানিতে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন 1-2 বছর পর পরই আসতো বোর্ডে। ইদানিং দেখলাম যে এই প্রশ্নটা এখনো পড়ানো হয়। সেটা কি, যে ফুল হলো একটি রূপান্তরিত বিটপ,
তো এই যে ফুল একটি রূপান্তরিত বিটপ, বিটপ মানে শাখা পোশাখা, উদ্ভিদের যে অংশটা উপরে থাকে, তাহলে এটা কিন্তু একদম বিবর্তন ছাড়া আপনি ব্যাখ্যা করতেই পারবেন না, কারণ ফুল কি করে শাখা পোশাখা দ্বারা তৈরি হয়। তাহলে ফুল, গাছ তার নিজের ইভলিউশনের পরিপ্রেক্ষিতে সেখানে ফুল পরিণত হয়েছে শাখা পোশাখায়, পরিণত হয়েছে ফুলে। এবং ফুলের যে কার্যকলাপ কি, ফুলের কাজ খুব সিম্পল, যদিও প্রকারান্তরে জটিল, কিন্তু সিম্পলিফিকেশন করলে এরকম যে ফুলের রং আছে, দিনের বেলায় ফুলের রং হয়, রাতের বেলা যে ফুল ফোটে তার রং হয় না, গন্ধ বেশি হয়। এই যে পরাগায়নের সুবিধার্থে পোকামাকড়কে আকৃষ্ট করার জন্য ফুলের এই যে বিবর্তনটা হয়েছে, সেটা ব্যাখ্যা করতে গেলে আপনাকে ওই বিবর্তনেই ফিরে যেতে হবে। তাহলে আমি বিবর্তনটাকে এড়াচ্ছি কিভাবে, একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো, আমার প্রত্যেকটা মানুষেরই কিন্তু উদ্দেশ্য, চিন্তা কাঠামো প্রস্তুত করা, মানে আমার চিন্তা শক্তি, আমার বিশ্লেষণী ক্ষমতা কত আধুনিক সেটা নির্ভর করবে কত আধুনিক ভাবে আমি বিশ্বটাকে দেখি। এই যেখানে নিউটন বা আইনস্টাইনের কথা যদি বলি, আইনস্টাইন বলছেন যে আমি যে বিশ্বটাকে অনেক দূরে দেখতে পাই, কারণ আমি নিউটন, কেপলার, গ্যালিলিও এরকম বিখ্যাত কিছু দৈত্যের ঘাড়ে আমি দাঁড়িয়ে আছি। তো এই ঘাড়ের পরে দাঁড়িয়ে আছি বলেই বিশ্বটাকে আমি অনেক ভালোভাবে দেখতে পাই। উনি তো বলেননি যে আমি একা দেখার সক্ষমতা অর্জন করেছি, আমি অর্জন করেছি ওই সব দৈত্যদের ঘাড়ে চড়ার পরিপ্রেক্ষিতে। তাহলে আমরা মনে করেন না, ভারতের কথাই বলছি, বাংলাদেশের কথাই বলি, এই যে বিবর্তন একটি ঘটনা, এই ঘটনাটাকে বাইপাস করে আপনি শিক্ষিত মানুষ বানাবেন, জাতিকে শিক্ষিত করবেন, আধুনিক করবেন, এটা তো কখনোই সম্ভব না, কারণ এটা একটা বাস্তবতা। যেমন তার কারণে আজকে পাদ্রী, এই যে খ্রিস্টান পাদ্রী বেনেডিক্ট দ্য 16 1609 সালে বিজ্ঞানীদেরকে ডেকে একটা সম্মেলন করে উনি ডিক্লেয়ার করেছেন যে বিবর্তন একটি ঘটনা, এটাকে এড়িয়ে যাওয়ার কোনো আর সুযোগ নাই। বিগ ব্যাং থেকে এ পর্যন্ত যত কিছু ঘটনা ঘটেছে তা বিজ্ঞান দ্বারা, বিজ্ঞানের টুলস ব্যবহার করে ব্যাখ্যা করা সম্ভব। আপনাদের কাছে অনুরোধ, বিগ ব্যাং এর পূর্বে আপনারা আর জেন না, মানে বিগ ব্যাং এর পূর্বে ঈশ্বর যা পারে করুক গিয়ে। সেই ক্ষেত্রে আবার স্টিফেন হকিং একটু ব্যঙ্গ করে বলেছিলেন, বিগ ব্যাং এর পূর্বে ঈশ্বর পাপীদের জন্য নরক বানাচ্ছিলেন। তা সেই অনুষ্ঠানে সম্ভবত স্টিফেন হকিংও ছিলেন। তাহলে তারা মেনে নিয়েছে, আমার প্রশ্নটা, তারা মেনে নিয়েছে বিবর্তনটাকে ঘটনা হিসেবে, তাতে কি খ্রিস্টান ধর্ম নেই হয়ে গেছে? তাহলে আমাদের কিছু ধার্মিক মানুষ তারা আজও বিবর্তনটাকে না মেনে আমরা পশ্চাৎগামী হচ্ছি। এই পশ্চাৎগামিতাও কিন্তু আমাদের সরকারের যে কোটি কোটি না হাজার হাজার কোটি টাকা শিক্ষা খাতে ব্যয় হচ্ছে, তার আউটপুটটা মারাত্মক আকারে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিজ্ঞানের এই আধুনিক জ্ঞানকে বাইপাস করা, প্রশ্নবিদ্ধ করা এবং তাকে ব্যঙ্গ বিদ্রুপ করার জন্য যে আমরা যতটুকু প্রাপ্য, সেই প্রাপ্যটা আমরা পাচ্ছি না। এটা আমার একটা কথা। ধন্যবাদ ওটিসিয়াস ভাই, আপনারা এত সুযোগ দিচ্ছেন তার জন্য আপনাদের কাছে হ্যাটস আপ। অত্যন্ত খুশি বা খুব ভালো লাগছে যে আপনি আমাকে একটু সুযোগ দিচ্ছেন আমার বক্তব্যটা পরিপূর্ণ করার জন্য। আপনাদের কাছে আন্তরিক ভাবে অভিনন্দন। এবার আমি একটু বিষয়টা বলি। উনি যে বিষয়টা বোঝানোর চেষ্টা করলেন, ক্লাস 6, 7, 8 বা 5 সেখানে বিবর্তনকে জেনে সেটাকে অতিক্রম করে তারপরে সাবজেক্ট ওয়াইজ পড়তে হচ্ছে। আমার কথা হচ্ছে, সেই বিবর্তনটা যদি ওই ব্যক্তিটা না জানে, সে কি সাবজেক্ট ওয়াইজ কাজটা করতে পারবে না? ধরেন বিবর্তনটা স্কুল সাবজেক্টেই নেই, রাখলামই না, তাতে কি সে ওই স্পেসিফিকলি যে বিষয়টার উপরে ডেভেলপ করছে বা যে বিষয়টার উপরে কর্ম করছে, কাজটা করছে, অল সাবজেক্ট তো তার জানার প্রয়োজনীয়তা আমি দেখিনি। সে স্পেসিফিকলি একটা সাবজেক্টের উপরেই তো স্পেশালিস্ট হতে পারে, একটা সাবজেক্টের উপরেই ব্রেন ইউজ করতে পারে ছোটবেলা থেকে। এখানে তো ক্লাস 4, 5, 6, 7, 8 বিবর্তন কি, কোথায় ঢুকানো হয়েছে না হয়েছে গল্প বললো, সেটা হচ্ছে অন্য একটা বিষয়, চ্যাপ্টার আলাদা। তো আমার কমপ্লিটলি টোটাল বিষয়টা জানতে হবে কেন, প্রয়োজনীয়তাটা কি? এটা ছিল। আপনার মনে হচ্ছে, জি ভাই, আমি কি মানে আমি জানি না প্রশ্নটা করা ঠিক হবে কিনা, মানে আপনি কি কোনো বিশেষ স্পেশালিস্ট কোনো ব্যাপারে বা কিছু, মানে স্পেশালাইজেশন পড়াশোনা, মানে আপনি কি লেভেলের পড়াশোনা করছেন যদি একটু বলতেন, তাহলে আমার কথা বলতে একটু সুবিধা হতো। না, আমি তেমন পড়াশোনা করিনি, আমি ওদের তো প্রশ্নগুলো করছি। আচ্ছা, শিক্ষাগত যোগ্যতা তেমন নেই আমার।
আচ্ছা ঠিক আছে, না তাহলে ঠিক আছে, আমি কোনো মানে আপনাকে অসম্মান করার জন্য বলিনি, মানে এটা আমার একটা মজ্জাগত অভ্যাস যে আমি যার সাথে কথা বলছি তাকে সে আমার কথা বুঝতে পারলো কিনা, বা তাকে কোন লেভেলে নেমে কথাটা বলতে হবে বা কোন লেভেলে উঠে কথাটা বলতে হবে, এটা একটু বোঝার চেষ্টা করি। এই জন্য আমি জানতে চাইছিলাম, দেখেন আপনি হুম আহ, একটা স্পেশালিস্ট তৈরি করতে হলে হুম যেটা হরিপদ আমাদের দাদু মানে ওতে কিছু শিক্ষা, মনে করে নাই। আচ্ছা ঠিক আছে, না মনে করলে ভালো। তো যেটা হয়, একজন স্পেশালিস্ট তৈরি করতে গেলে স্পেশালিস্ট আগে তার জেনারেলাইজড ওই ফিল্ডের উপরে তার জেনারেলাইজড নলেজটা তাকে দিতে হবে। কেন দেই, আমি একটু ইয়ে করি, ধরেন আহ, একটা খেলাধুলার স্কুল বাংলাদেশে যেমন বিকেএসপি আছে, ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া শিক্ষা হুম প্রতিষ্ঠানিত বোধহয়, হ্যাঁ, ভারতেও বোধহয়, আমি নিশ্চিত ভারতের চাইতে আরো বেশি অনেক আছে এরকম ইনস্টিটিউট যেখানে খেলাধুলা শেখায়। এখন খেলাধুলায় আগ্রহী একটা মানুষ সেখানে গেল, সে যদি ডে ওয়ান হুম থেকে চিন্তা করে যে আমি ক্রিকেট খেলবো, একজন ক্রিকেটার হব, এই চিন্তা করে হুম সে যদি খেলতে নামে, হয়তো তার ভিতরে পটেনশিয়াল আছে, সে আরো ভালো ফুটবলার হওয়ার পটেনশিয়াল আরো বেশি। আমি এরকম উদাহরণ কিন্তু আছে, সৌরভ গাঙ্গুলি, হ্যাঁ, সে কিন্তু ফুটবলার হইতে চাইছিল, কিন্তু এই ভাইয়ের বড় ভাইয়ের ইয়াতে পড়ে বা ধোকায় পড়ে সে ক্রিকেট খেলায় ঝুঁকে পড়লো বেশি। হ্যাঁ, তো তাকে এই জন্য যেটা আমাদের করা দরকার, একজন মানুষ যখন উঠছে তাকে প্রাথমিক পর্যায়ে তাকে ফুটবল মাঠে ফুটবল খেলতে দাও, তাকে বাস্কেটবল খেলতে দাও, তাকে ভলিবল খেলতে দাও, তাকে ক্রিকেট খেলতে দাও, তারপরে দেখো কোনটাতে সে ইন্টারেস্ট পায় এবং কোনটাতে সে ভালো করে, সেটা দেখে আস্তে যত উপরের দিকে যাবে তার হরিপদ একটু প্রথম কথা দিকে না অনেক বললে মিউট থেকো, হ্যাঁ কথা ডিস্টার্ব হচ্ছে, একটু মিউট থাকবে হ্যাঁ, তাহলে আমার ভালো তো হয়। কোনো হ্যাঁ হরিপদ, ব্যাকগ্রাউন্ডের ভয়েস নেই। না তারপরেও একটু ইয়ে হচ্ছে, দরকার কি, কথা বলার সময় মিউট খুললেই হবে, আমাদের আপত্তি নাই। না না না, ঠিক আছে, ওই হয়তো আমার বাচ্চাটাও ওইদিকে তার মুভি দেখে হাসাহাসি করতেছে, একটু মাঝে মধ্যে হয়তো তার হাসির শব্দ শুনতে পাচ্ছেন আপনারা, এটা একটু আমাকে ইয়ে করবেন আপনারা, এইটুকু স্পেস দিবেন আর কি, আমি দুঃখিত যদি ডিস্টার্ব হয়। তো যেটা বলছিলাম যে তাকে প্রথম দিকে যখন শুরু করবে তার সামনে অনেক বেশি অপশন রাখতে হবে, তাকে জানাতে হবে, সেখান থেকেই সে একটাকে চুজ করবে। আস্তে প্রথমে হয়তো ওই 10টা অপশন থেকে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, সে 10টা থেকে 8টাতে চুজ করলো যে আচ্ছা আমি ওই দুটাতে খুব একটা আমি ইন্টারেস্ট পাচ্ছি না, আমি এই 8টার মধ্যে দেখি। তারপরে সেই 8টার মধ্যে থেকে আবার তার 2 বছর পরে সেখান থেকে আবার আরেকটু ন্যারো ডাউন করে আরেকটু ছোট হয়তো 4টা নিল, 4টা থেকে আরো ন্যারো ডাউন করতে করতে ফাইনালি গিয়ে সে হয়তো সিলেক্ট করলো যে না আমি একজন বাস্কেটবল প্লেয়ার হবো। হ্যাঁ, এই যে ব্যাপারটা আমাদের শিক্ষাঙ্গনে, এই যে মেডিকেল ডাক্তার বানানো বলেন বা ইঞ্জিনিয়ার বানানো বলেন, যেটাই বলেন না কেন, এখানেও কিন্তু আমাদের বিজ্ঞান যারা পড়ে তাদেরকে প্রথমে সবকিছুই জানানো হয় যে দেখো বিজ্ঞানে এই জিনিসগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করি। কোনোটাতেই তাকে গভীর জ্ঞান দেওয়া হচ্ছে না। স্কুলে যখন আমরা বিজ্ঞান পড়ানো হয়, হ্যাঁ, বিজ্ঞানের প্রত্যেকটা ফিজিক্স, কেমিস্ট্রি, অমুক তমুক, বায়োলজি, হ্যাঁ, এটা সেটা সবগুলো সম্পর্কে একটা একটা মানে কি বলা যেতে পারে, একটা সাধারণ ধারণা জ্ঞান তাকে দেওয়া হয় যে এই জিনিসগুলো এরকম। তারপরে যখন সে আহ ধাপে ধাপে উপরের দিকে উঠতে থাকে, তখন তার ওই জগৎটা, তার পড়াশোনার জগৎটা ন্যারো ডাউন হতে থাকে। তো এই ন্যারো ডাউন হতে হতে যখন সে ডিসাইড করে যে আমি মেডিকেল পড়বো, মেডিকেল সায়েন্স নিয়ে পড়বো, তখনও তাকে প্রথম বর্ষে তাকে সবকিছুই জানতে হবে, কারণ যা না জানলে পরে তাকে আপনি এখন প্রথম বর্ষেই একটা ছেলেকে বা একটা মেয়েকে আপনি বলতে পারবেন না যে একটা ভালো চক্ষু চিকিৎসক হবে, আই স্পেশালিস্ট হবে, বা এ একটা ভালো কার্ডিওলজিস্ট হবে। এটা কিন্তু বোঝার উপায় নাই। বুঝতে হলে কি করতে হবে, তাকে সবগুলো সাবজেক্টই জানাতে হবে, পড়াতে হবে, দেখাতে হবে, খেলতে দিতে হবে সেগুলো নিয়ে। সেখান থেকেই আস্তে আস্তে টের পাওয়া যাবে যে সে কোন দিকে, কোনটা তার ভালো, বিশেষভাবে ভালো, এবং কোনটাতে সে আগ্রহ পাচ্ছে। হ্যাঁ, এটা করে তখন যত উপরের দিকে যায়, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যখন থাকে, তখন হয়তো সবকিছুই তাকে পড়ানো হচ্ছে, হ্যাঁ, বিজ্ঞানের এবং এই বিজ্ঞানের সংশ্লিষ্ট সবকিছু। কারণ আপনি তো জানেন না যে সে বড় হয়ে একজন ভাইরোলজিস্ট হবে কিনা। সে যদি ভাইরোলজিস্ট হয় তাকে তো অবশ্যই বিবর্তন সম্পর্কে খুব পরিষ্কার একটা গভীর ধারণা থাকতে হবে। হ্যাঁ, বা একজন মলিকুলার বায়োলজিস্ট হতে গেলেও সেটা সেক্ষেত্রেও তাকে এটা রাখতে হবে। তো আপনি তো ফার্স্ট ইয়ারে যখন সে একটা ছেলে বা মেয়ে ভর্তি হচ্ছে, সে তাকে দিয়ে তো আপনি বুঝতে পারছেন না, কারণ তার কপালে তো আর লেখা নাই যে সে কি হবে। যার ফলে তাকে এগুলো জানতে দিতে হবে। তারপরে যত উপরের দিকে যাবে, তারপরে পোস্ট গ্রাজুয়েশনে যাবে, তখন সে আরো ন্যারো ডাউন হবে। হ্যাঁ, যে এখন এতগুলো এত দিকে ছিল, এখন আরো ছোট হচ্ছি, হার্ট স্পেশালিস্ট হলাম। তারপরে হার্টের উপরে তারপরে আরো দেখা গেল যে করতে করতে শুধুমাত্র হার্টের একটা একটা ভালভ নিয়েই হয়তো তার স্পেশালাইজেশন, পুরো হার্ট নিয়েও সে আর কাজ করছে না। এইভাবে যত উপরের দিকে যায়, গভীরতা যত বাড়ে, তত হচ্ছে ন্যারো হয়, চ্যানেলটা আরো ন্যারো হতে থাকে, খুব ফোকাস হয়ে যায় একটা জিনিসের উপরে। তো স্পেশালিস্ট তৈরি করতে গেলে আগে আপনাকে তাকে জেনারেল নলেজটা তাকে দিতে হবে। সেখান থেকেই
সেও চিন্তা করবে, তার পাশাপাশি তার যারা শিক্ষক মেন্টর যারা আছে তারাও দেখবে যে সে কোনটাতে ভালো করতে পারে, কোনটা দিয়ে তাকে উপকার হবে, তারপর সে সেই লাইনে যাবে। স্পেশালিস্ট হয়ে যাওয়ার পরে সে যদি তখন বলতে পারেন যে না, তাকে আর ওই একজন চোখের চিকিৎসক হয়ে গেছে সে, এখন আর তাকে বিবর্তন নিয়ে পড়ার আর দরকার নাই প্রতিদিন, কিন্তু চোখের উপরে নতুন নতুন কি গবেষণা হচ্ছে এগুলো কিন্তু তাকে প্রতিনিয়ত পড়তে হবে। এখানে আপনি রাইট, সে যদি বিবর্তন নিয়ে পড়াশোনার বদলে চোখের উপরে নতুন কি গবেষণা আসলো সেগুলোর পেছনে সময়টা একটু বেশি দেয়, তার সে হয়তো নিজেকে আরো উন্নত করতে পারবে। কিন্তু আবার এটাও মনে রাখতে হবে যে, যেটা আমি বললাম যে আমরা তো সিনেমাও দেখি, ক্রিকেট খেলা দেখি। আমি এই আমার এতক্ষণ ক্রিকেট খেলা দেখতেছিলাম, আমার ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা খেলতেছে, সেই খেলাটা দেখতেছিলাম। কেন আমি কাজের মধ্যে ফাঁকে ফাঁকে আমি দেখতেছি কেন? এটা এটা ওইটা না দেখে ওই সময়টুকু যদি আমি আমার কাজটা করতাম তাহলে তো আমার কাজটা আরেকটু আগায় রাখতে পারতাম। হ্যাঁ, সেটা না করে করি কারণ এটা মানুষের একটা বিনোদন বলতে পারেন বা কৌতূহল বলতে পারেন। তো কাজেই একজন চোখের চিকিৎসক উনি যদি মনে করেন যে বিবর্তনের নতুন কি আবিষ্কার হলো, নতুন কি অগ্রগতি আসলো, সেটা আমি একটু খোঁজ নেই, দিনে একটু কিছু সময় এটার পেছনে ব্যয় করি, কিংবা শুধু যে বিবর্তন হতে হবে তা না, একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট সেও হয়তো চিন্তা করতে পারে যে আচ্ছা বিবর্তনের কত দূর কি গেল। এটা যার যার ইন্টারেস্টের ব্যাপার, সে যদি ইন্টারেস্ট থেকে ওটা করে তাতে তো অসুবিধার কিছু নেই। এবং তার বেলায় বিবর্তনটা যেন অপশনাল, কিন্তু সে যদি একটা ভাইরোলজিস্ট হতে চায়, যেটা বললাম ইমিউনোলজিস্ট হতে চায়, তাকে কিন্তু বিবর্তন নিয়েই কাজ করতে হবে, কাজ করতে হচ্ছে। না আমি সেটাই অনেক শাখায় আছে দাদা, এইটাই আমি বলার চেষ্টা করছি আপনাকে, যে জেনারেল নলেজ যেটা, সেটা আমরা হয়তো স্কুল লাইফ থেকে পাই। এই জিনিসটা এটাকে বলে, এই জিনিসটা এইভাবে উৎপত্তি বা এইভাবে এসেছে। সিম্পল ভাবে আমরা কিছু কিছু জিনিসগুলো জানতে পারি ধাপে ধাপে। তো সিম্পল ভাবে আমরা সেটাকে জানা মানে কিন্তু সেটা কমপ্লিট একটা আর্গুমেন্ট বা কমপ্লিট জিনিসটা এক্সপ্লেন না, বা ওর গভীরে যাওয়া না। ওটা জাস্ট সাধারণ একটা নলেজ দেওয়া হচ্ছে আমাদের অপশন চুজ করার জন্য, যে আমরা কোন জায়গাটায় মেধাটাকে ইউজ করব। তো এই যে অপশন চুজ করার ক্ষেত্রে আমাদের জেনারেল কিছু নলেজ প্রয়োজন পড়ে, বা আমরা এগুলোকে জানার কিছু প্রয়োজন পড়ে। তার মানে এইটা না যে ওই জিনিসটা আমার দৈনন্দিন জীবনে কোনো প্রয়োজনে লাগবে। স্পেসিফিকলি যদি কেউ বিবর্তনের, আপনি একটা যেরকম বললেন একটা সাবজেক্ট, সায়েন্সের একটা সাবজেক্ট হচ্ছে, ধরেন আপনি তুলে ধরলেন যে এই সাবজেক্টটা বিবর্তন জানা আবশ্যক। হ্যাঁ, তার দৈনন্দিন জীবনে বিবর্তন প্রয়োজনীয়, জানা প্রয়োজনীয়, কেননা সে ওইটা জানলে ওটার উপরে তার চিন্তাধারা আরো ডেভেলপ করতে পারবে, বা তার চিন্তা ভাবনাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবে। এখন আমরা হচ্ছি মনে করেন যে আগের ব্যাপারে। এখন ডারউইন যেভাবে মনে করেন বিবর্তনকে ব্যাখ্যা করেছে, আমাদের কাছে সমস্ত টুলসও যদি দিয়ে দেওয়া হয় আমরা কিন্তু সেভাবে এক্সপ্লেন করতে পারবো না। বা যারা মনে করেন সেই জিনিসগুলো, যেই সমস্ত টুলস ব্যবহার করে বিবর্তনকে এক্সপ্লেন করেছে, তো আমরা নিজেরা কিন্তু সেই টুলস গুলো ব্যবহার করে মনে হয় না যে প্রমাণ করতে পারবো। তো এই একটা জিনিস, ওটা তাদেরই কর্ম বা তাদেরই কাজ, তাদের সাবজেক্ট। তো তাদের সঙ্গে এই জিনিসটা আমরা আলোচনা করবো বা তাদের এই জিনিসগুলো জানার চেষ্টা করবো, সেটা ঠিক আছে, নো প্রবলেম, জানার কোনো মনে করেন শেষ নাই। তো সাবজেক্ট ওয়াইজ যদি আমরা জানি, আমি মনে করি ধরেন একটা সায়েন্টিস্ট যেমন এরোপ্লেন যিনি আবিষ্কার করেন, তার কিন্তু এই বিবর্তন নিয়ে মাথা ঘামানোর মতো টাইম নেই, তার প্রয়োজন লাগবে না, সে একটা সাবজেক্ট নিয়ে আসে। বা ওই এরোপ্লেনের উপরে যে সমস্ত সায়েন্টিস্ট গুলো কাজ করছে, তারা কিন্তু স্পেসিফিকলি ওই এরোপ্লেনটার উপরেই কাজ করছে। আদার্স কোনো জিনিসের উপরে তাদের জীবনটাই ওইটার উপরে দিয়ে দিয়েছে, যাতে আদার জিনিসের উপর তারা মস্তিষ্কটা ইউজ না করে, এবং করছেও না। দেখা যায় তাদের চিন্তা ভাবনা গুলো ওই ক্ষেত্রেই বেশি ডেভেলপ করে। এখন আপনি সেইটা বলছেন যে মুভি দেখা বা খেলা দেখা এগুলো বিনোদন, আপনি তখন বিনোদনের ক্ষেত্রে নেওয়া যেতে পারে বিবর্তনকে, বাট কমপ্লিটলি সেটা জানা সম্ভব না। বা একটা বিবর্তন বিজ্ঞানী বা বিবর্তন সায়েন্টিস্ট যেটা কমপ্লিটলি জানবে, সেটা একটা সাবজেক্ট ওয়াইজ ব্যক্তির কাছে জানা সম্ভব না, এক্সপ্লেন করাও সম্ভব না। তো এইবার আমরা জানতে গেলে কি করছি, আমি আপনার কাছ থেকে জানছি, রসমান ভাই কিছু তথ্য দিল, আর একজন কিছু তথ্য দিল, কি করলাম, অর্ধেক ডেটা নিলাম। এটা নিয়ে না আমার কোনো কাজে লাগছে, হোমে লাগছে, না কোনো যোগ্য লাগছে, জিনিসটা মাথার উপর দিয়ে চলে গেল। তো এবার আমাদের দৈনন্দিন জীবনে যতগুলো সমস্যা আছে, ধরেন একটা ব্যক্তি, পাশের বাড়িতে একটা ব্যক্তি মনে করেন অসুস্থ হয়ে পড়ে আছে, আমার প্রয়োজন সেই ব্যক্তিটাকে হসপিটালে নিয়ে যাওয়া। তার জন্য এখন আমি তো বিবর্তনের বই পড়ে এটা করবো না যে মানুষটা কোথা থেকে এসছে সেটা নিয়ে পড়তে বসবো না। আমার কিন্তু প্রাথমিক কাজই হচ্ছে ব্যক্তিটাকে হসপিটালে নিয়ে যাওয়া। তো এইরকম দৈনন্দিন জীবনে যতগুলো আমরা কাজ করি, ঠিক আছে, তো এখানে
বিবর্তন জানলেও আমি মনে করি কোনো অসুবিধা না, বা না জানলেও কোনো অসুবিধা না, বা বিবর্তন আমি স্বীকার করলেও তাতে বিবর্তনের কোনো কিছু যায় আসে না, অস্বীকার করলেও কোনো কিছু যায় আসে না। কিন্তু যখন কোনো মানুষ বিবর্তনকে অস্বীকার করছে, সে প্রপারলি জানে না, সে স্বীকারও করছে না, অস্বীকারও করছে না, বা কোনো দাবিই রাখছে না ওটার উপরে, তো তাকে জোর করে বিবর্তনটা গিলানোর আসলে মানেটা কি? বা সে জানে না বলে যে সে মূর্খ, তাকে ছোট করা হয়, অপমান করা হয়, এই যে কাজগুলো, এগুলো তো আমি কোনো মাথামুন্ডই পাই না। দেখা যায় এই যে যারা বিবর্তনকে ব্যাখ্যা করে, আমি ম্যাক্সিমাম যাদের সঙ্গে কথা বলছি, ধরেন আমি যদি বলি যে আমি বিবর্তন মানি না, তাহলে তারা দেখছি মুমিনদের মতো আচরণ করা শুরু করে, ম্যাক্সিমাম গুলোই তারা গালিগালাজ শুরু করছে। তো মুমিনদের মধ্যে আর তাদের মধ্যে ডিফারেন্স করছে। জি জি জি, আপনি অনেকগুলো প্রশ্ন করে ফেলতেছেন, আমি তো খেই হারায় ফেলবো, মানে একটু একটু উত্তর দেই। যেমন ধরেন আপনি যে কথাগুলো বলছেন, যে খুবই যুক্তিসঙ্গত কথা, যে আমাদের সবার তো দৈনন্দিন জীবনে সবকিছু জানার দরকার না, এটা শুধু বিবর্তন বলে কথা না, এটা কিন্তু ওই জামা সেলাই করতে হয় কি করে সেটাও যে সবার জানতে হবে, একদম একদম দাদা, একদম ঠিক বলেছেন, তাই না? হ্যাঁ, রাইট রাইট। এবং অবশ্যই আমি অবশ্যই। তো মনে করি না যে সবার জানা দরকার, কিন্তু যে জিনিসটা আমরা যারা সায়েন্স কমিউনিকেটর, আমি নিজেও নিজেকে একজন ওই বিজ্ঞান প্রচারক হিসেবেই চিন্তা করি, যে আমি বিজ্ঞান নিয়ে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, যেহেতু আমার পড়াশোনা বা আমার পেশাগত দিক থেকে কিছুটা আমি সুবিধাজনক অবস্থানে থাকি অন্য অনেকের চেয়ে, যেই কারণে আমি এটা নিয়ে একটু কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এইটা আমরা যারা কমিউনিকেটটা করি, এটা হলো এক নাম্বার, হলো এটা অনেকের কাছে এন্টারটেইনমেন্টের মতো। এখন আপনি যদি এটাতে এন্টারটেইন না হন, আপনি নিয়েন না। সিনেমা শাহরুখ খানের ছবি বাজারে আসছে, আমি দেখতে গেলাম না, ভালো লাগছে না, দেখবো না, আমি তার চাইতে বরং গিয়া মাঠে একটু ক্রিকেট খেলা দেখে আসি। হ্যাঁ, একই কথা। আপনাকে যদি এখন কেউ জোর করে বলে যে না বেটা তোকে শাহরুখ খানের ছবি দেখতেই হবে, এটা তো ঠিক না। এটা আপনি ঠিক বলছেন, এটাতে ইয়া নাই, মানে কি বলে, এটা যুক্তিসঙ্গত কোনো আচরণ হলো না। কিন্তু বিজ্ঞান শেখার বেলায়, বিশেষ করে বিবর্তনের বেলায় যেটা হয়, যে যেহেতু এটা একটা অনেক বড় একটা, মানে ওভারওয়েলমিং একটা ফেনোমেনা আমাদের জগতে, এবং জীবন, জীবের উৎপত্তি বা এসব নিয়ে, উৎপত্তি না কিন্তু জীবের বিকাশ, এইগুলো নিয়ে কথা বলে, অনেক কিছু আলাপ আলোচনা করে। এই জন্য আমরা যখন বিশেষ করে আমরা চাই যে অল্প বয়স্ক যারা তরুণ, ইয়াং, স্কুলে পড়াশোনা করছে বা এরকম, বা এখনো স্কুলে ভর্তি হয়নি, এই টাইপের মানুষজনরা যখন এই কথাগুলো শুনবে, এগুলো গল্প আকারে আমরা বলার চেষ্টা করি, শুনে পরে কেউ হয়তো উৎসাহিত হবে, এবং হয়তো আমরা ওই একজন ভবিষ্যতে 20 বছর পরে একজন হয়তো নামজাদা বিজ্ঞানীকে পাবো, যে কিনা এই বিবর্তনের উপরে গবেষণা করে একটা গ্রাউন্ড ব্রেকিং কিছু একটা তৈরি করে ফেলবে। এই যে একটা জিনিসগুলো, মানে মানুষের মধ্যে আগ্রহ তৈরি করা, যে ঘটনাগুলো, যে ফ্যাক্ট যেগুলো ঘটে চলতেছে এবং সেগুলোর ব্যাখ্যাটা। হ্যাঁ, দেখেন কবে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হবে, এটাও আমাদের দৈনন্দিন জীবনে জানার দরকার নাই। হ্যাঁ, কিন্তু আমি এখন যদি একদল ছেলে মেয়ের মধ্যে বলি কথাগুলো, কিভাবে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হিসাব করে বের করতে হয়, হ্যাঁ, এখান থেকে কেউ যদি ইন্টারেস্ট পায়, সে হয়তো আরেকটা হয়তো আগ্রহ তৈরি হলো, এবং সে হয়তো ওই লাইনে পড়াশোনা করতে করতে একজন বড় একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট হয়ে গেল। এই যে জিনিসটা, মানে বিজ্ঞানের ব্যাপারে আগ্রহ তৈরি করা। হ্যাঁ, এখন আপনার এটার ব্যাপারে আগ্রহ নাই থাকতে পারে, অ্যাবসলিউটলি ফাইন। যতক্ষণ আপনি বলছেন যে ভাই আমার এই ব্যাপারে আগ্রহ নাই এবং আমি এটা জানিও না, জানতে চাচ্ছিও না, ঠিক আছে, ফাইন। কিন্তু আপনি যদি মানে আপনার তথ্যের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও একটা অনেক তথ্যবহুল একটা জিনিসকে যদি আপনি ফু দিয়ে উড়ায় দেন, সেই ক্ষেত্রে কিছুটা আপত্তি আমার থাকবে। হ্যাঁ, যে একটা প্রতিষ্ঠিত একটা জিনিস, যেটা দীর্ঘ সময়ের গবেষণা, তথ্যবহুল অবজারভেশন, পরীক্ষা নিরীক্ষা, এইসব করে করে একটা জিনিস আসলো বা পেলাম আমরা, সেটাকে যদি আপনি জানছেন না, ওই ব্যাপারে আপনার কোনো তথ্য জানা নাই, আপনার কোনো জ্ঞান জানা নাই। ধরেন আমি আপনাদের ধর্মগ্রন্থ, ধরেন কি বলেন, মনুসংহিতা পড়ি নাই, জানি না আমি কিছু। এখন যদি আপনি আমাকে মনুসংহিতা থেকে 2টা শ্লোক বলেন, আমি কি ফালতু ফালতু কথা বলতেছে, এইটা যদি আমি বলি, এটা হবে মূর্খতা। দিস ইজ কল্ড মূর্খতা, যে আমি যেটা জানি না সেটা নিয়ে আমি একটা ওপিনিয়ন দিয়ে দিচ্ছি, আমি একটা একদমই ঠিক বলেছেন দাদা। এই ক্ষেত্রে আমি একবারে আপনার কাছে একমত, যে তাই না? জি, এখন ঘটনাটা হচ্ছে কি, দেখেন আমি যে বিষয়টা জানি না, বা যে বিষয়টার মধ্যে আমি কমপ্লিটলি ইনভলভ হতে পারছি না, বা আমার সময়ের অভাবে কিন্তু আমি সেখানে যেতে পারছি না। কেন পারছি না? দেখা যায় আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রকার কর্ম থাকে, আমি টোটালি প্রপার ভাবে কিন্তু একটা বিবর্তনকে জানতে পারছি না। তার কারণে আমি সেটা কি করছি, গ্রহণও করছি না, বাতিলও করছি না, সত্য বলেও দাবি করছি না, মিথ্যা বলেও দাবি করছি না, অর্থাৎ আমার পজিশন সেটার মধ্যে জিরো। হ্যাঁ, এটাই তো না তো রাইট, না তো রং, পজিশন। রাইট রাইট, না তো এটাই হওয়া উচিত। না তো রং। আপনি বুঝতে পারছেন না, যেহেতু যে পুরোটা আপনি অত সময় দিতে পারছেন না, অত বিস্তারিত যেতে পারছেন না, যার ফলে আপনি, হ্যাঁ, ভালো কথা। তো এখন যদি আপনি এসে সারাদিন আমার কাছে বলেন যে এই জিনিসটা একটা ফ্যাক্ট, একটা ঘটনা,
ভাই আমার কাছে তার পজিশনই জিরো। একটু কথা বলার সুযোগ পাবো। আচ্ছা হরিপদ, অনেক কথা বলেছো, অনেক কথা বললে আলোচনাটা এগোয় না। তুমি একটা পয়েন্ট কথা বলবা, সেই পয়েন্টের উপরে আলোচনা হবে, ঠিক আছে? একটু বলে নি, অনেক বলেছো, আমি তো বলি নাই। শোনো, একটু কথা বলি। তুমি যে দৃষ্টিকোণ থেকে বলতেছো, একটু মিউট থাকো, তুমি যে দৃষ্টিকোণ থেকে বলতেছো সেই দৃষ্টিকোণ থেকে এই কথাটি একেবারে মানে মানে ইনভ্যালিড একটা কথা। ইনভ্যালিড বলছে এই কারণে যে একজন যে মুচি জুতা সেলাই করে তার তো আসলে বিমান কিভাবে ওড়ে দরকার নেই। তো এই দৃষ্টিকোণ থেকে বিবর্তন কেন তো টার্গেট, মানে বিবর্তনের আলোচনাটি তোমাদের কাছে একটা টার্গেট কেন? তোমরা কেন বিবর্তন, তুমি নিজেই বিবর্তনকে টিটকেরে মারো না। বলি শোনো, তুমি যে বিবর্তন বলতে দশাবতারকে মিলাচ্ছ, তারপরে বিবর্তনকে ব্যঙ্গ বিদ্রুপ করতেছো, শুনবা তো কথা, শোনো, এটা তো তোমার পূর্ববর্তী, তোমার সাথে তো 1-2 বছর ধরে কথা বলছে হরিপদ, তোমার সাথে তো আজকে না, তোমার সাথে 1-2 বছর ধরে কথা। আচ্ছা শোনো, দেখো বলেনি, আচ্ছা বলি, শুনবা তো, শোনো আগে, শোনো না, তুমি অনেক কথা বলেছো। আমি বলেছি, আমি একটা কথা বলি যে ভাই শোনো আগে কথা বলি, তাহলে এত থাকতে বিবর্তনকে টার্গেট করার দরকারটা কি? যে বলি একটু কথাটা বলতে দাও। আমি বলেছি ভাই, কথাটা জোর করে প্রতিষ্ঠা, তুমিও তো এক কাজ করতেছো, তুমিও তো জোর করে আমার উপরে প্রতিষ্ঠিত করতে চাচ্ছ, তোমার ভুল ধারণা আমার উপরে চাপিয়ে চাচ্ছ। এই যে বিদ্যুৎ, এই যে তুমি ব্যঙ্গ করো না, এই যে এই যে কমেন্টে কি লিখছে, কমেন্টে লিখছে একজন বিশিষ্ট ফসিল বিজ্ঞানীর আলোচনা শুনতে চলে এলাম। তুমিও তো এরকম কমেন্টই করো, তাতে তো এইটাই প্রমাণিত হয় যে তুমি বিবর্তনটাকে বলি বলতেই দিবে না, মানে এত বাঁচার কথা আমি বললাম। তুমি শোনো আগে, শোনো, আমি বলেছি জীবন, বুঝলাম না ধরে নেন। আচ্ছা হরিপদ ভাই একটু আপনারা মিউট থাকেন। রওশন ভাই আপনি দাদা একটু সুযোগ দেন, আমার উপরে যতগুলো মিথ্যা এলিগেশন উনি লাগিয়েছে, উনি একটা প্রমাণ দেখাবে আমাকে, একটা প্রমাণ। ঠিক আছে, আমি আসছি। প্রমাণ না দিয়ে উনি যদি মিথ্যা দাবি করে তাহলে আমি বলবো উনি অসৎ এবং মিথ্যাবাদী। না ঠিক আছে ভাই, না এইভাবে এটাও আবার আক্রমণাত্মক একটা, ওটা আমরা আসছি। একটু সহনশীল ভাষায় কথা বলি। একটু আপনি মিউট থাকেন, রওশন ভাইও মিউট থাকেন। আমি যেটা বলতে চাচ্ছি বলি যে আমি কিন্তু হরিপদ দেবনাথকে আগে চিনি না, এটা আমার একটা সীমাবদ্ধতা যে ওনার সাথে আমার আগে কথা হয়নি কখনো, কিছু না। এই লাইভে এসে উনি এতক্ষণ যা কিছু বললেন সেইখানে তো আমি এখন পর্যন্ত পেলাম না যে উনি বিবর্তনকে অস্বীকার করছেন। কিন্তু রওশন ভাই তাকে আগে থেকে চেনেন, সেই দাবিতে বলছেন। আমি রওশন ভাইকে অনুরোধ করব ব্যক্তিগতভাবে হরিপদকে না ধরে আপনি যে কোনো একজন মানুষের কথা বলেন, যে আপনি যখন কাউকে বিবর্তন নিয়ে কথা বলছেন তখন অডিয়েন্সদের মধ্যে থেকে অনেকে এরকম কথা বলে, এইভাবে বলেন, তাহলে এটা সরাসরি হরিপদ ভাইয়ের গায়ে লাগবে না। না ঠিক আছে, ধন্যবাদ। না, আমি ওই জায়গায় যেতে চাচ্ছিলাম না। আমি যে হরিপদ অনেকক্ষণ ধরে কথা বললো, আপনি নিজেও বলেছেন যে আপনি যে কথাগুলো বললেন অনেক প্রসঙ্গ তুলে ফেলেছেন। এখন অনেক প্রসঙ্গ একবারে তুলে ফেললে তো আলোচনাটা হয় না, যে ছোট ছোট একটা প্রসঙ্গ তুলবে, মতামত চাইবে যে ভাই আমি এই বিষয়টা এরকম ভাবে বললাম, আপনার মতামত দেন। যে প্রথম যে বিষয়টা সে মন্তব্য করেছে যে আমার ওটা শিখতে হবে কেন, হ্যাঁ কথাটা, এই কথাটা শুধু বিবর্তনের ক্ষেত্রে কেন, আমি তো উদাহরণ দিলাম পৃথিবীর সকল বিষয় সম্পর্কে তো আমি এই কথাটা বলতে পারি। যেমন ধরেন জেমস ওয়েব টেলিস্কোপ, এখন জেমস ওয়েব টেলিস্কোপের নাম মনে করেন পৃথিবীতে 800 কোটি মানুষের ভিতরে 790 কোটি মানুষ নাম শোনেনি, সো হোয়াট? তাই বলে কি জেমস ওয়েব টেলিস্কোপকে আমি বিদ্রুপ করতে পারি? এত টাকা খরচ করে জেমস ওয়েব পাঠানোর দরকারটা কি, ওটা দিয়ে আমি কি খাবো? ভাই এই অ্যাপ্রোচটা তো আপনার দরকার নেই। আমি হরিপদকে বলছি না, যে কোনো একজনকে। তো এরকম গবেষণা হচ্ছে সারা পৃথিবীতে, এই যে উনি কিন্তু একটা প্রশ্ন করে ফেলেছে যে মেডিকেল সায়েন্সের কোথায় বিবর্তন পড়ানো হয়, ভাই এটা তো উনি বলছেন বিবর্তন সম্পর্কে আমার জানার দরকার নেই। তাহলে এই প্রশ্নটাই ওনার কেন হলো? উনি কেন এইভাবে এলিগেশন করছে? মানে টোটাল মেডিকেল সায়েন্স দিয়ে প্রশ্ন, উনি কি মেডিকেল সায়েন্টিস্ট? তাহলে উনি মেডিকেল সায়েন্সকে প্রশ্নবিদ্ধ করতেছে কেন? দাবির উপরে প্রশ্ন করেছি, ওনার দাবির উপরে প্রশ্ন করেছি আমি, আমার থেকে প্রশ্নটা করিনি। মেডিকেল সায়েন্স নিয়ে বিদ্রুপ করার তো কোনো দরকার নেই। একটু থামেন, আমি বিদ্রুপ কোথাও বিদ্রুপ করি নাই। আপনার যদি বুঝতে ভুল হয় তাহলে আবার বুঝে নেন। আমাদের ওডিসিএস দা যখন মেডিকেল সায়েন্সের বিষয়টা তুলে ধরেছেন তখন আমি ওনাকে স্পেসিফিকলি প্রশ্ন করেছি যে মেডিকেল সায়েন্সের কোথায় পড়ানো হয়। তো এই জিনিসটা কোনো বিদ্রুপ, এই প্রশ্ন করাটা কি কোনো বিদ্রুপ? আপনি আগে বিদ্রুপ কাকে বলে এবং প্রশ্ন কাকে বলে সেটা শেখা উচিত।
আবারও এইভাবে আক্রমণাত্মক না বলে আমরা একটু সহনশীল হয়ে কথা বলি। ভাই আপনার এইবার সাথে আমি যে দ্বিতীয়ত, কথা বললাম, আচ্ছা দাদা, আপনার কি মনে হয় আমি কোথাও কি বিদ্রুপ করেছি? আপনি বলতে পারবেন না, একটা শব্দ বিদ্রুপ ঠিক আছে, করেছি? আমি 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 ধরলাম না ওটাকে, না আমার কাছে হয়নি, একটা প্রশ্নই মনে হয়েছে, এবং আমি এই ব্যাপারে খুব ওয়াইড, আমি প্রশ্ন করার ব্যাপারে মানে চাই যে মানুষ আমাকে প্রশ্ন করুক, এবং যে ধরনের প্রশ্নই করুক না কেন আমি খুব সহজে ওটাকে বিদ্রুপ মনে করি না। হ্যাঁ, কিন্তু আপনাকে হয়তো রওশন ভাই অনেক আগে থেকে যেহেতু চেনেন, সেই জন্য আচ্ছা, উনি আমিও তো সবসময় ওনাকে আমাকে অনেক আগে থেকে চিনি, অ্যাসোসিয়েট করে তাহলে আমি দিয়েছেন। একটু, তাহলে তো আমি এখানে ওনার আগের স্টেটমেন্ট গুলো তুলে ধরতে পারতাম। তুলেছি কি আমি? ঠিক আছে, ঠিক আছে, সেই জন্যই বলছি আমি তো তাহলে দুজনেই আমরা একটু তাহলে সেই সমস্ত দায়িত্বশীল হয়ে কথা বলি। প্রশ্নগুলো তুলে ধরলে তো এখন মনে করেন উনি এখানে থাকবেন না, পালাবেন। ঠিক না, না, ওনার আগের আবারও প্রশ্নগুলো আপনি তুললে উনি এখানে আবারও পালাবেন। আবার ব্যক্তিগত আবার আক্রমণ দেখেন না করি ভাই। ওডিসিয়াস ভাই, হ্যাঁ, মানে আমরা দুইজনকেই এই যে রিকোয়েস্ট করছি অ্যাটিটিউডেই যে তো বোঝা যাচ্ছে যে ওরা কি ধারণা পোষণ করে। ঠিক আছে, এখন যেটা ভাই, বলি আপনার যে অ্যাটিটিউডে বোঝা যাচ্ছে যে আপনি কি ধারণা পোষণ করেন। ভাই, ঠিক আছে। হরিপদ ভাই, রওশন ভাই, আপনি হরিপদ ভাই আপনি প্রশ্ন করছিলেন মেডিকেল সায়েন্সের কথা পড়ানো হয়, এবং যখন আমি আপনাকে ওই যে ভাইরোলজি ইমিউনোলজির কথাটা উদাহরণটা দিলাম, আমার মনে হয় আপনি বুঝতে পারছেন এবং আপনি ওটাকে গ্রহণও করছেন যে হ্যাঁ, মেডিকেল সায়েন্সেরও কিছু কিছু জায়গায় বিবর্তন নিয়ে কাজ করতে হয়, পড়াশোনা করতে হয়। সব সব সবার জন্য আমি লাগে কি না। কোথাও, আমিও তো কোথাও মনে করেন দ্বিমত করিনি, আপনার কথার সাথে কি কোথাও হ্যাঁ, আমার হ্যাঁ, দ্বিমত আছে? সেটাই বলছি যে আপনিও এটা অ্যাকসেপ্ট করে নিয়েছেন, ওটার ব্যাপারে আর কোনো দ্বিমত কিছু প্রকাশ করে নাই। তো কাজেই ওই প্রশ্নটা নিয়ে আর আমাদের তো দরকার নেই, ইয়া করার, মানে কথা বলার আর কিছু নাই, অবশ্যই অবকাশ নাই। বরং আমরা সামনের দিকে আগাতে থাকি। আপনি অনেকগুলো প্রশ্ন বা পয়েন্ট রেইজ করছেন, যেগুলো রওশন ভাই হয়তো এক এক করে অ্যাড্রেস করবেন। আমি জাস্ট এইটুকু অনুরোধ করব, আপনারা যুক্তিকে খণ্ডন করেন বা তথ্যকে তথ্য দিয়ে খণ্ডন করেন, কিন্তু সেগুলো ব্যক্তিগত ভাবে গায়ে নিয়েন না বা গায়ে ঠেলে দিয়েন না। হ্যাঁ, এইটাই তো আমারও চেষ্টা করেন কথা। এটা আম- অ্যাভয়েড করেন। এইটাই তো আমারও জি, জি, কথা। জি, জি, এটা আমরা সবাই এটাই চাই যে একটু ফ্রুটফুল ডিসকাশন হলে পরে একটা, মানে কি বলা যায়, একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে ডিসকাশন হলে আপনি যতটা কনভে করতে পারবেন, আপনার কথাগুলো অন্যের মাথায় যতটা ঢোকাতে পারবেন, একটা আক্রমণাত্মক পরিবেশে কিন্তু অতটা ঢুকবে না কখনো। এজন্য আমি সবাইকে অনুরোধ করি, যেটাই হোক, যত প্রশ্নটা যত দুর্বলই হোক বা যা কিছুই হোক, তার উপরে আমরা পারস্পরিক সম্মানবোধটা রেখে এবং একে অপরকে খোঁচা না দিয়ে যদি কথাগুলো বলতে পারি, তাহলে আলোচনাটা অনেক ভালোভাবে অনেক বেশি দূর আগাবে। জি বলেন, আপনারাই আলাপ করেন, আমি তো আছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ওডিসিয়াস ভাই। এখানে প্রশ্নটা এরকম, যেমন ধরেন আপনি কালি সাধন করেন, আপনি বাড়ি বসে করেন, কেউ তো আপনার বাড়িতে যে হামলা দিচ্ছে না, এই বেটা তুমি কালি সাধন করো কেন? এখন সেই কালি সাধনের গল্পটা যদি আপনি লাইভে এসে বলেন, তখনই তো বিপর্যয় হয়। তখনই তো আমি আপত্তি করব যে আপনি কালী সাধন করেন, না দুর্গা সাধন করেন, না ওই সারাদিন তসবিহ জপেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু সেইটা যখন আপনি বলে আমাদেরকে উদ্বুদ্ধ করতে চাচ্ছেন, আপনার সেই সেই সাধনাটাকে জেনারেলাইজ করতে চাচ্ছেন বলে তো আপনি লাইভে এসে এই কথাগুলো বলছেন। তাহলে এই যে হরিপদ যে কথাগুলো বলছে, যে মেডিকেল নিয়ে প্রশ্ন তুলেছে, সে তার মতো বলুক, তার তো এই লাইভে আসারও দরকার নাই। আমি ওই চান্সে বলছি যে লাইভে আসে, এসে দুটো কথা বলে, মানে এখানে তর্ক বিতর্ক হবে, পক্ষ বিপক্ষ আলোচনা হবে, সে তার মত প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে। তার যদি মত ভুল হয়, আমি আমারটা যদি সঠিক হয়, আমারটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। ইন্টারেক্টিভ আলোচনা হবে। ভাই, আমরা তো পেট থেকে শিখে আসিনি, পড়ে আমরা তো শিখে থেকে বের হইনি। আমরাও তো এরকম মানুষের সাথে মিশেছি, ভুলভাল বলেছি, কেউ না কেউ আমাদেরকে ধরিয়ে দিয়েছেন, আমরা সেটা কারেকশন করে নিয়েছি, আবার সামনে এগিয়েছি। এটাই তো নিয়ম, এটা তো কোনো আপত্তি থাকার কথা না, তাই না? এখানে মূল প্রসঙ্গটা হয়েছে, বিজ্ঞানকে যারা প্রতিহত করতে চায়, বিজ্ঞানকে যারা ভুল প্রমাণ করতে চায়, সেই জায়গাটাই তো আপত্তির একটা পরিবেশ তৈরি হয়। এখানে বিষয়টা এই জায়গাটাই আমি এখানে স্পষ্ট বলেছি যে এই যে দশাবতার আমার লড়াইটা, এদের মধ্যে কয়েকজনের সাথে আমার দ্বন্দ্বেরই একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো, এরা প্রতিষ্ঠিত করতে চেয়েছে দশাবতারের মাধ্যমে ভগবান স্বয়ং বিবর্তনের 10টি স্তর বোঝানোর চেষ্টা করেছে। এটা নাকি কোনো এক বিজ্ঞানী, তার নাম জেভিয়াস হলডেন, তিনি নাকি বলেছেন ইহা সত্য। সেটাকে আমি আপত্তি করেছি। আমি বলেছি জেভিয়াস হলডেন কোন আর্টিকেলে লিখেছেন যে বিবর্তন আর 10 অবতার একই জিনিস, এক লাইনের কথা। সেটা কোন আর্টিকেলে লিখেছেন, সে আর্টিকেল না দেখিয়ে আমার জেভিয়াস হলডেনের জীবনে কি কি করেছেন, উনি কত বড় বিজ্ঞানী ছিলেন, কত বড় মাপের কি ছিলেন, সেটা অনবরত ঘন্টা খানিক ধরে পড়ে শোনানো হয়েছে। এবং সেখানে বলা হয়েছে রওশন আলীর মতো একটা ফাতরা লোক, যে একটা স্কুলের মাস্টারের যোগ্যতা রাখে না, সে জেভিয়াস হলডেন নিয়ে সমালোচনা করে কিভাবে। এই অ্যাপ্রোচটাকে আপনি সঠিক বলে মনে করেন ওডিসিয়াস ভাই?
আপত্তিটা কেন ওঠে বলেন, এবার আপনার কাছে প্রশ্ন করুন। না, এটা তো কোনোভাবে সঠিক অ্যাপ্রোচ নয়। কি একটা ফ্যালাসি বলে না এটাকে, অথরিটি ফ্যালাসি না হ্যাঁ, মানে অথরিটি ফ্রম একটা পপুলারিটি, অথরিটি হ্যাঁ, ফ্রম পপুলারিটি নাকি জান। এটা এখন তো অবশ্যই জেবিএস একটা আমি লজিক্যাল সেখানে ফ্যালাসি। আমি দুটো অপশন দিছিলাম। আমি বললাম জেবিএস হলডেন কোন আর্টিকেলে লিখেছেন যে উনি বলেছেন যে দশাবতার আর বিবর্তন একই জিনিস, ভগবান স্বয়ং 10 বার নেমে, যেমন কুর্মাবতার উনি মৎস্যাবতার মানে মাছ, আগে মাছ পানিতে মাছ ছিল, পানি থেকে ডাঙায় এসেছে, এরকম বাজে বোঝানো হয়েছে। তারপরে এই যে বিবর্তনের ধারা 10টি, কোথায় ধারা আমি জানি না, এই যে 10টি পর্ব এবং ভগবানের 10টা অবতার, এটা বিবর্তনের ধারাবাহিকতা, এটা প্রমাণ করেছে। এতেই প্রমাণিত হয় সনাতন ধর্ম সত্য, ভগবান সত্য, এটা বলেছেন জেবিএস হলডেন। এখন আমার প্রশ্নটা ছিল জেবিএস হলডেন কোন আর্টিকেলে বলেছেন? তখন বলা হয়েছে জেবিএস হলডেন তো আর্টিকেলে লেখেননি, কোন একটা বক্তৃতায় বলেছিলেন। তো সেই বক্তৃতার রেফারেন্সটা কি? সেটা তো বৈঠকি অনুষ্ঠানে উনি বলেছিলেন, সেটা আবার একজন লিখেছে, সেই বইটা পেঙ্গুইন থেকে বেরিয়েছে, যেহেতু ওই বইটি পেঙ্গুইন থেকে বেরিয়েছে কাজেই ওটা সারা পৃথিবী অ্যাকসেপ্ট করে নিয়েছে। মানে এই ধরনের কথাগুলো কি আক্রমণাত্মক নয়? আচ্ছা, পেঙ্গুইন থেকে তো ভাই গল্প বের হয়, পেঙ্গুইন থেকে তো কবিতাও বের হয়, পেঙ্গুইন থেকে তো ওই আপনার ওই কিছু রূপকথার বইও বের হতে পারে। পেঙ্গুইন বিখ্যাত পাবলিকেশন, সেটা তো বিজ্ঞানের কোনো মানে পিয়ার রিভিউড জার্নাল না। তাহলে আমাকে এই যে ব্যঙ্গ করা, বিদ্রুপ করা, হাসাহাসি করা, বা আমি একটা স্কুলের মাস্টার হওয়ার যোগ্যতা রাখি না, আমি কিভাবে জেভিয়াস হলডেনকে সমালোচনা করি, এই অ্যাপ্রোচটা কি আপনি সঠিক বলে মনে করেন ওডিসিয়াস ভাই? আপনার কাছে আমি আরো কথাটা বললাম, আমি সেখানে মন্তব্য করেছিলাম জেভিয়াস হলডেন কেন, জেভিয়াস এর হলডেনের মতো এরকম 1 কোটি প্রতিষ্ঠিত বিজ্ঞানীও যদি বলেন যে বিবর্তন আর দশাবতার একই সূত্রে গাথা, তাহলেও সেটা ভুল হবে। আমি কোথায় ভুল করলাম আপনি একটু বিচার করবেন, আপনি আপনার নিজ যোগ্যতা বলে আমাকে সমালোচনা করবেন। না, যেটা হয় কি, এই যে আমরা যদি মুক্ত বুদ্ধির চর্চা করার কথাই বলি, তাহলে তো আপনি যে কাউকেই চ্যালেঞ্জ করার অধিকার রাখেন। আপনি হ্যাঁ, আপনি আইনস্টাইনকেও চ্যালেঞ্জ করতে পারেন, আপনি নিউটনকে চ্যালেঞ্জ করতে পারেন, বা যে কাউকে, সে যত বড়ই হোক, উনি কত বড় বিজ্ঞানী বা কত বড় প্রতিষ্ঠিত মানুষ এটা কোনো কথা না। কথা হলো উনি যে কথাটা বলছেন সেই কথাটা কতখানি বিজ্ঞানসম্মত, বিজ্ঞান সমর্থিত, কতখানি সেটা থিওরি, ইনফরমেশন, ডেটা, এক্সপেরিমেন্টাল রেজাল্ট, অবজারভেশন, এগুলো দ্বারা কতখানি সমর্থিত সেটার উপরে ভর করে। যেমন ওই যে একটা এক্সাম্পল আমি দিচ্ছিলাম, যে নিউটন বললেন যে যখন সেই গ্রহ নক্ষত্র, গ্রহদের, সৌরজগতের গ্রহগুলোর গতিপথ ক্যালকুলেশন করলো টলো, তখন বললো যে না, এটা তো টিকে থাকার কথা না, এটা একটা আনস্টেবল সিস্টেম হওয়ার কথা, এটা তারপরে তো হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর টিকে আছে, নিশ্চয়ই এখানে ঈশ্বরের একটা হাত আছে। এই যে কথাটা নিউটন বলছেন, এখন নিউটন একজন অন্যতম, আমরা বলতে পারি যে আধুনিক আধুনিক ফিজিক্স, পদার্থবিজ্ঞানের সূত্রপাত বা যুগের শুরু হয়েছে নিউটনের সময় থেকে হাত ধরে, আমরা বলতেই পারি হি ইজ দ্য ম্যান। আমরা ফিজিক্স নিয়ে যারা পড়াশোনা করে বা উপরে, তাদের কাছে হি ইজ দ্য ম্যান। তো সেই লোকটা যখন বলতেছে যে এখানে নিশ্চয়ই ঈশ্বর আছে, তাহলে তো আমাদের চোখ বন্ধ করে সেটাই মেনে নেওয়া উচিত যে আরে বাপরে, নিউটন বলছে, এত কথা থাকে না। কিন্তু বিজ্ঞান বা মুক্ত মনস্কতার চর্চা কিন্তু আপনাকে সেটা করতে বলে না, আপনাকে বলে বরং প্রশ্ন করো, বরং ওটাকে দ্বিধা করো, ওটার উপরে সন্দেহ আরোপ করো। কাজেই আপনি সন্দেহ করতেই পারেন, আপনার সন্দেহটা হওয়া উচিত যে কে বলছেন সেটা না, ওটার পেছনে কি গবেষণা আছে, কি বৈজ্ঞানিক বিজ্ঞান ভিত্তিক প্রক্রিয়া অনুসরণ করে এই সিদ্ধান্তে উনি আসলেন যে এই হিন্দু ধর্মের 10 অবতার আর বিবর্তনবাদটাকেই রিজেম্বল করে, এই সিদ্ধান্তটা উনি কিসের ভিত্তিতে আসলেন? তাহলে আমাকে বিবর্তনবাদের ভেতরে এরকম 10টা ধাপ আইডেন্টিফাই করতে হবে। এরকম কোনো ধাপের কথা তো আমার জানা নাই, যদিও বিবর্তন একটা কন্টিনিউয়াস প্রসেস, আপনি চাইলে 10টা জায়গায় স্যাম্পল করতেই পারেন, যে বিভিন্ন যুগে এই যখন এক কোষী ছিল, এক কোষী থেকে বহু কোষীতে শুরু হলো, বহু কোষীর পরে আবার যখন আপনার ওই কমপ্লেক্স এক একটা কি বলা যেত, মেরুদণ্ডী প্রাণীগুলোর যে 5টা বড় বড় ভাগ, হ্যাঁ, মাছ, তারপরে উভচর, তারপরে সরীসৃপ, তারপরে পাখি, তারপরে স্তন্যপায়ী, এই যে ধাপগুলো আপনি এগুলো বলতে পারেন সাতটা শ্রেণী। জি ভাই, হ্যাঁ, এইগুলোকে আপনি ধরে ধরে হয়তো 10টা মাইলস্টোন আপনি আইডেন্টিফাই করতে পারেন। কিন্তু কথা হচ্ছে আপনাকে তো তাহলে দেখাতে হবে যে বিবর্তনের ধারাটা যেভাবে যাচ্ছে, এরকম 10টা মাইলস্টোন আপনি আইডেন্টিফাই করলেন, ঠিক সেটার পাশাপাশি একই রকম রিজেম্বলেন্স যদি আপনি দেখাতে পারেন যে হিন্দু ধর্মে যে 10 জন অবতারকে দেখানো হচ্ছে তারাও ঠিক এই ধারা অনুসরণ করে যাচ্ছে, তাহলে আপনি বলতে পারেন যে কিছু একটা তো অবশ্যই ভাবনার খোরাক দেয়। এখন পর্যন্ত যেটুকু আছে সেটাতে হলো যে
সরল থেকে জটিল, সিম্পল থেকে জটিল কমপ্লেক্স লাইফ ফর্মে যাওয়ার যে ধারা, এইটুকু মিলে ওই 10 জন অবতারের যে একটা কিছু দূর পর্যন্ত যে একটু সিম্পল বা একটু প্রিমিটিভ লাইফ ফর্ম থেকে কমপ্লেক্স এন্ড মডার্ন লাইফ ফর্মের দিকে আগানোর একটা ধারা দেখতে পাওয়া যায়। কিন্তু শুধু এইটুকুর উপরে ভর করেই যদি আমি বলি যে এটা বিবর্তনবাদকে রিপ্রেজেন্ট করতেছে, তাহলে তো রাম ছাগলের দাড়ি দেখে আমরা রাম ছাগলকে রবীন্দ্রনাথ বলে মনে করে ফেলি। না ঠিক আছে অডিসিয়াস ভাই, এটা এখানে আরেকটি কথা একটু বলি। আপনি যেভাবে তুলনা করতে চাচ্ছেন, দেখেন ভগবান পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন, মানে অ্যাকর্ডিং টু স্ক্রিপচার মানুষ পাঠিয়েছেন। সেই মানুষ যখন নানাবিধ দুরাচারে লিপ্ত হয়েছে, তখন স্বয়ং ভগবান বিভিন্ন রূপ নিয়ে এসেছেন। তাহলে তো পৃথিবীতে তো মানুষ ছিল, মানুষ পাঠানোর পরে তো ভগবান বিভিন্ন রূপ নিয়ে এসেছেন বিভিন্ন কার্য সিদ্ধির উদ্দেশ্যে। তাহলে এর সাথে মানুষ পৃথিবীতে ছিলই, তারই শাসনের জন্য, তারই সুবিধার্থে ভগবান নেমে আসছেন। তাহলে তার সাথে বিবর্তনের সম্পর্কটা কিভাবে হয়? মানুষ তো তাহলে না না আগেই না ছিল, রোশন ভাই, তাহলে মেলানো যায়। এখানে বলেন। এখানে এখানে বক্তব্যটা এরকম যে হ্যাঁ মানুষ ছিল, সবকিছু ছিল, কিন্তু ভগবান যখন আসছেন তখন মানুষকে শিক্ষা বা ইঙ্গিত দেবার জন্যই সে ওইভাবে ওই ধাপগুলো অনুসরণ করে করে আসছে। যেমন আমাদের গর্ভাবস্থায় কিন্তু আমাদের যে ভ্রূণের ডেভেলপমেন্টও কিন্তু দেখবেন আমাদের ওই বিবর্তনের ওই ধাপগুলো অনুসরণ করে। কিন্তু হ্যাঁ প্রথম দিকে সে তার হার্টে একটা চেম্বার, তারপরে আস্তে আস্তে 2টা চেম্বার, 3টা চেম্বার এইভাবে হতে থাকে। হ্যাঁ, কাল সেগানের তো একটা 40 সেকেন্ডের ভিডিও আছে, 40 সেকেন্ডের, যে একদম একটা গর্ভাবস্থার ওভাম এবং স্পার্ম মিলিত হওয়ার পর থেকে শুরু করে একদম 9 মাসের যে ধারাবাহিক পর্ব, সেটা বিবর্তনের প্রত্যেকটা স্টেপ সেখানে প্রদর্শিত হয়, তাই না? প্রদর্শিত হয়, কারণ কারণ এটা তো বিবর্তনের মধ্যে দিয়ে আসা, আমরা তো মানুষ তো বিবর্তনের মধ্যে দিয়ে আসছি, সেই কারণে ওইটা হচ্ছে। এখন এখানে তো ওইটা যে এইটা যদি আপনি কথা বলেন, এই যে মনে করেন ভ্রূণের বিষয়টা যদি আমরা বলি, এইখানে মাঝখানে আমি একটু আপনাকে তাহলে অ্যাড করি আর কি কথাটার মধ্যে। যেখানে আপনি ভারতবর্ষে একটা মন্দির পাবেন 1000 বছর পূর্বের, 1000 থেকে 1200 বছর পূর্বের, পুরনো প্রাচীন। তো ভ্রূণের যে পজিশনটা, সেই পজিশনটা দেখতে গেলে মাইক্রোস্কোপ অথবা টেলিস্কোপ দরকার। টেলিস্কোপ আবিষ্কার হয়েছে কিন্তু 1000 বা 1200 বছর হয়নি। না টেলিস্কোপ না হরিপদ, ওটা মাইক্রোস্কোপই। হ্যাঁ মাইক্রোস্কোপই হবে, টেলিস্কোপ তো দূরের জিনিস। হ্যাঁ হ্যাঁ, মাইক্রোস্কোপ আবিষ্কার হয়েছে, সেটা কিন্তু 1000 বছর হয়নি। অথচ আপনি ভারতবর্ষের মন্দিরে দেখতে পাবেন খোদাই করে ভ্রূণবিদ্যার যে বিষয়টা, মানে ভ্রূণ অবস্থায় বাচ্চা কিভাবে থাকে, কি পজিশনে থাকে, এবং টোটাল পজিশনটা ওখানে চিত্র অঙ্কন করা আছে। তো তারা এই জিনিসটা দেখলো কিভাবে? আচ্ছা এইটা না, বাচ্চা কি পজিশন, মানে বাচ্চা যখন বড় হয়ে যাচ্ছে তখন তো আর সেটা না না, পেটের ভিতরে যে কোন কোন পজিশনে আছে, শুক্রাণু অবস্থায় কিরকম, তার থেকে এটা কিন্তু হরিপদ ভাই, আপনি কিন্তু আমাদের যারা ধাত্রীর কাজ করতেন আমাদের মা খালাদের আমলে বা তারও আগের আমলে, হ্যাঁ যাদের কোনো মেডিকেল সায়েন্স বা কোনো ইনস্ট্রুমেন্টস কিছু ছিল না, তারাও কিন্তু ওই পেটে হাত দিয়ে দিয়ে বলে দিতে পারতো বাচ্চাটা কেমন আছে। তারা শুক্রাণুটা দেখতে কেমন হতো সেটা কিভাবে বলতে পারবে? রাইট, এটা এখন তাহলে আপনাকে হ্যাঁ এটা একটা এক্সট্রাঅর্ডিনারি ক্লেম। কেউ কোথাও যদি আপনি এই মন্দিরটা সার্চ দেন, ভারতবর্ষের মন্দিরটা সার্চ দেন এবং কত পুরনো আপনি দেখতে পাবেন, এবং শুক্রাণু ডিম্বাণু এই টোটাল অবস্থাটা, এই অবস্থাটাই বর্ণনা যদি করা। আপনি আমাকে একটু লিংক দেন, আমি নিশ্চয়ই ওগুলো নিয়ে একটু পড়াশোনা করব, দেখবো কি ঘটনা, কারণ এটা হলে পরে অবশ্যই এটা একটা এক্সট্রাঅর্ডিনারি ক্লেম। তো আমি ওই যে আপনার মতোই আমি নিচ্ছিও না, ফেলেও দিচ্ছি না, আমি অবশ্যই ওটা নিয়ে দেখবো। আমি দিয়ে দিচ্ছি আপনাকে, টোটালি তথ্য দিয়ে দিচ্ছি। ওয়েট, আপনি প্রাইভেট চ্যাটে একটা লিংক দেন, কিছু একটা যেটা গবেষণার, যদি কোনো গবেষণা হয়ে থাকে বা কোনো। আচ্ছা অডিসিয়াস ভাই, আমার একটু ভাই আমাকে মাফ করবেন, 1:40 বাজে ভাই, আমার সকালে আবার প্রাইভেট আছে, একটু দেরিতে বলে আমি একটু কষ্ট করে থাকলাম ভাই, অনেক ধন্যবাদ। এই আবার ভাই এরকম একটা কথা হয় না যে এই যে পালিয়ে গেল প্রসঙ্গটা, এই জন্য ভাই বেরো হওয়া যায় না, বুঝেছেন? না না, আজকে এই স্টেজে রওশন ভাই, এই স্টেজে যে ধরনের কথা আছে তার মধ্যে তো এরকম কিছু আমরা পাইনি এখন পর্যন্ত, যে কেউ আপনাকে এইভাবে কমেন্টে, অবশ্যই একজন একটু খোঁচাচ্ছে আপনাকে অনেকক্ষণ ধরে, আমি তার কমেন্ট গুলো ইগনোর করতেছি, কিন্তু এছাড়া না ইগনোর করেন কিন্তু ইয়ে করবেন না, মানে আপনি ডিলিট করবেন না ভাই, ডিলিট করবেন না বা ব্লক করবেন না, কমেন্ট করুক। মানে আমি এই কমেন্ট যোদ্ধাদের খুব সম্মান করি এই জন্য যে এই যে এত রাত জেগে আমাদেরকে দেখছেন, শুনছেন এবং কিছু কমেন্ট করছেন, ভালো হোক আর মন্দ হোক, সেটাও তো আমাদের জন্য একটা বড় পাওনা, তাই না? আমি এই অর্থে দেখি বিষয়টাকে। জি 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 জি, নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ আমি থ্যাংক ইউ রওশন ভাই, আমি জানি আপনার রাত জেগে অনেক ইয়ে হচ্ছে, দেরি হচ্ছে, তবু যদি পারেন থাকেন,
আর একান্তই যেতে হলে ঠিক আছে, অসুবিধা নেই, আমরা আমাদের আলাপ আলোচনা চালাবো। ওই দেখেন সে আবার বলেছে, ওর হরি দেখেন গোপাল আবার খুব স্নেহভাজন, সে লিখেছে যে ফসিল আলী চলে গেলে তো আমি আর থাকবো না। না না, এই যে আমি তো ওনার কমেন্ট গুলো ইগনোরই করতে চাচ্ছিলাম, আপনি তো আবার পড়লেন ভাই, বাদ দেন ওটা না, ইগনোর করবেন না, একটু হাইলাইট করবেন ভাই, আমি আপনাকে অনুরোধ করব। মানে শোনেন, সেই মাও সেতুংয়ের একটা গুরুত্বপূর্ণ কথা ছিল যে শত ফুল ফুটতে দাও, অর্থাৎ দেয়ালে যত যা কিছু যার মনের কথা সব লেখো, অন্তত তোমার ভিতরের যে বাষ্প, আগ্নেয়গিরির যে অগ্নুৎপাত, সেটা যেন বেরিয়ে আসে, অন্তত তাকে যাতে আমরা চিনতে পারি। মন্তব্যের ভিতর দিয়েও কিন্তু ওই ব্যক্তির মন মানসিকতা, মননশীলতা এবং আমার প্রতি তার মনোভাব এবং বিশ্ব জগৎকে ভাবার দেখার প্রতি তার যে দৃষ্টিভঙ্গি, সেটা কিন্তু প্রকাশিত হয়। কাজেই আপনি দেখাতে থাকবেন, প্রত্যেকের এটা হাইলাইট করবেন, কোনো অসুবিধা নেই। আমাকে যদি গালিগালাজ করে ওটা বেশি করে দেখাবেন। না না, আপনি মাও সেতুং এরই এক্সাম্পল দিচ্ছেন, তো মাও সেতুং একটা লিমিটেশন সবকিছুতেই থাকে, সব জায়গায়। মাও সেতুংও তার বিরুদ্ধে কথা বলার কারণে বা তাকে অ্যাকসেপ্ট না করার কারণে লাখ লাখ মানুষকে মেরে ফেলছে। সে ঠিক আছে, না আমি কথাটা তুললাম এখানে যেহেতু ব্যক্তিগত আক্রমণ হচ্ছে, আমি ব্যক্তি আক্রমণ একেবারেই মানে করি না, মানে উৎসাহ দেই না বা পছন্দ করি না, নিবৃত করার চেষ্টা করি। যেহেতু সে ব্যক্তিগত ভাবে করছে, তার প্রশ্নগুলো, সে যদি কথাগুলো জাস্ট ওই পার্টটুকু বাদ দিয়ে, প্রত্যেকটা কমেন্টেই এই ব্যক্তি আক্রমণের অংশটুকু বাদ দিয়ে যদি কমেন্ট গুলো করতো, আমি হাইলাইট করতাম, পড়তাম এবং অ্যাড্রেস করতাম। কিন্তু যেহেতু উনি ব্যক্তি আক্রমণ করে চলছেন এক নাগাড়ে, এইটাকে আমি মানে করতে, প্রশ্রয় দিতে রাজি না। যাই হোক, রওশন ভাই আপনি আসছেন, খুবই খুশি হলাম। প্রথম থেকে ছিলেন প্রায় 1.5 ঘন্টার উপরে, 1.25 ঘন্টার মতো। জি জি ভাই, আমার একদম শেষ পর্যায়ে চলে গেছে। দিলেন আগামীতে, আমি জোর করব না, আগামীতে আবারও আপনাকে আশা করব। হরিপদ দেবনাথ, আপনিও থাকেন আমাদের সাথে এবং আসছেন, সেজন্য ধন্যবাদ। আমরা আচ্ছা, আর এক ভাই নতুন ঢুকেছেন, ওনার সাথে একটু হাই হ্যালো করে যাই। জি জি, কিস্তি ভাই ওয়েলকাম। কিস্তি ভাই ওয়েলকাম, ভালো আছেন কিস্তি ভাই? বন্ধু মানুষ। হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো। শুভেচ্ছা সবাইকে যারা শুনছেন, যারা। আচ্ছা, ধন্যবাদ ভাই। এমন এক সময় ঢুকলেন যখন আমি বেরিয়ে যাচ্ছি ভাই। না আমি শুনছিলাম, আমি কমেন্টও করছি, উষ্ণ শুভেচ্ছা দিয়েছি আমি। আচ্ছা, ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। ঠিক আছে, আগামীতে কথা হবে। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তার জন্য আমি অত্যন্ত সরি। আসলে আলোচনা অনেক সময় মন মেজাজ সবসময় ঠিক রাখা যায় না, কারণ আমরা তো হিউম্যান বিং। আমরা আক্রান্ত হলে আমরা প্রতিরক্ষা তৈরি করে ফেলি, আমাদের মস্তিষ্ক ওইভাবে কাজ করে। যখন আমি আক্রান্ত হই, তখন আমার মস্তিষ্ক তার প্রতিরোধ করা তৈরি করে। এটা আমার যেটা মনে, আমার অভিজ্ঞতা থেকে আমরা যেটা বুঝি। যাই হোক, আমরা কেউ কাউকে আক্রমণ করব না, আলোচনা করব, ব্যঙ্গ বিদ্রুপ করব না, হাসাহাসি করব না। আমিও করে ফেলি, তার জন্য আমি নিজে লজ্জিত হই পরে। তো ধন্যবাদ, এটা একটা ভালো প্ল্যাটফর্ম। অটিসিয়াস ভাইকে আমি আন্তরিক অভিনন্দন আবার জানাই যে আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন। আমার